এদের সাথে তো আগে ক্লাস নেই না না। হ্যালো, মার্কার। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? হ্যালো, সবাই কেমন আছেন? একটু বলেন কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? ওকে, থ্যাংক ইউ। ভালো আছেন? যা, খাওয়া দাওয়া হয়েছে সবার? কারণ আমাদের আজকে ক্লাসের টপিকটা কিন্তু সন্ধি। তার মানে একটু বড় ক্লাসটা। আর ক্লাস আমরা 2 ঘন্টার ভিতরেই শেষ করে দিতে হবে, কারণ 5টা আর একটা ব্যাচ আছে। অতএব আমরা একটু ভালো করে শিখবো। আর সন্ধিটা একটু বড় তো, এজন্য। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা ভালো আছেন? ভেরি গুড। আমিও ভালো আছি। যাই হোক, সবাই আপনারা একটু কাজ করবেন যে আহ, সবাইকে দেখতে পাচ্ছি না, ভিডিওটা অন করেন। আপনারা একটু দেখি চেহারাটা কেমন। যদি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রি, আচ্ছা আমি আপনাদের দেখতে পাবো না, তা কি হয়? হয় না। যাই হোক, আমরা আজকে সন্ধির ক্লাসটা করব। এই সন্ধির উপরে যে ক্লাসটা নিব সেটা একটু খেয়াল করি যে সন্ধি বিষয়টা কি। আসলে এটা আমাদের ধারণা নিতে হবে। অনেকে সন্ধি আমরা মুখস্থ করেও পারি। ইদানিং বিসিএস পরীক্ষায় যে মুখস্থ ছাড়াও কিছু আসে পরীক্ষায়। এজন্য আমাদের একটু সন্ধির নিয়মগুলোও জানতে হবে। আমরা যদি নিয়ম মনে রাখি তাহলে আমাদের সন্ধিটা খুব সহজ হবে শিখতে। এই কথাটার ভিতরে লেখা আছে সন্ধি। তার মানে সন্ধি শব্দের অর্থ হলো জোড়া বা মিলন। এই কথাটা কিন্তু পরীক্ষা আসে। সন্ধি শব্দের অর্থ কি? জোড়া বা সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সন্ধি শব্দের অর্থটা হলো মিলন। এই সন্ধি যে বিষয়টা আছে, আমরা সাধারণত সন্ধি একজনের সাথে আর একজন করি। তাহলে লেকচারটা 3 নাম্বার আজকে আমাদের লেকচার। বিষয়টা একটু খেয়াল রাখি, পরীক্ষায় কিভাবে আসে। এখানে বলা হলো, এটা করলাম। আচ্ছা, আচ্ছা। একটু ভালো করে খেয়াল রাখেন। দেখি সবাই যেহেতু জয়েন করছে, যাক আস্তে আস্তে আসতেছে, আসুক। পরীক্ষায় কিন্তু এটাও আসছে, সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হলো মিলন। তাহলে সন্ধি শব্দের অর্থ শিক্ষা অধিদপ্তরে আসছে। অতএব এটা আমাদের জানতে হবে, সন্ধি শব্দের অর্থ হলো একজনের সাথে আর একজন মিলন হবে। তাহলে এই মিলনটা কার ভিতরে হবে? আমাকে একটু বলেন তো, 2 বর্ণের মিলনকে কি বলে? আমি একটা প্রশ্ন দিলাম, প্রশ্নটার উত্তর দেন। 2 বর্ণের মিলনকে কি বলে? বলেন তো, 2 বর্ণের মিলনকে কি বলে? থ্যাংক ইউ ডক্টর সারোয়ার, থ্যাংক ইউ নাজমুল হোসেন, থ্যাংক ইউ। আমি এটাই জানতে চেয়েছিলাম যে 2 বর্ণের মিলনকে প্রত্যয় বলে, কারণ এই বর্ণের সাথে বর্ণের মিলনে হয় প্রত্যয় হতে পারে। আর বলেন তো, পদের সাথে পদের মিলনে কি হয়? পদের সাথে পদের মিলনে কি হয়, অর্থাৎ দুটি বা ততোধিক পদের মিলনে কি হয়? সমাস। থ্যাংক ইউ বস। তো আপনারা তাহলে ক্লাস নিয়ে মোটামুটি ভালোই জমবো। তাহলে আমরা জানতে পারলাম যে পদের সাথে পদের মিলনে হয় সমাস, বর্ণের সাথে মিলন বা ধাতু, এবং বর্ণের সাথে মিলনে হতে পারে প্রত্যয়। তাহলে এই ধ্বনির সাথে ধ্বনির মিলনে কি হয়? সন্ধি। গুড। তার মানে আমাদের ধ্বনির সাথে ধ্বনির মিলনে হবে সন্ধি। তাহলে ধ্বনি জিনিসটা কি? এক প্রয়াসে উচ্চারিত, আমরা জানি কণ্ঠ নিঃসৃত বা মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে কি বলা হয়? ধ্বনি। তাহলে সেটাই হলো ধ্বনি। এখন সেই ধ্বনি, অবশ্যই ধ্বনির কি হতে হবে? অর্থপূর্ণ আওয়াজ, অর্থাৎ অর্থ ঠিক থাকতে হবে ধ্বনিতে।
যাই হোক, আমাদের সংজ্ঞার সাথে মিল রাখে, পরস্পর কাছাকাছি দুটি ধ্বনির মিলনের নামই সন্ধি। মনে রাখবেন এটা ভালো করে, যে কখনোই বর্ণের সাথে বর্ণের মিলনের সন্ধি হতে পারে না। তার মানে পরস্পর কাছাকাছি দুটি ধ্বনির মিলনের নামই হলো সন্ধি। কয়েকবার চাকরি পরীক্ষা আসছে, দেখছেন, হাউস বিল্ডিং আসছে, সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষা আসছে, এই সংজ্ঞাটা, যে পরস্পর কাছাকাছি দুটি ধ্বনির মিলনের নামই হলো সন্ধি। এরপরে যে সন্ধির যে ব্যাপারটা, আমরা যদি একটু দেখি যে উদাহরণগুলো কিভাবে কিভাবে হয়, এটা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে এটা হয়, মিলনটা আমরা একটু দেখি। যেমন একটা উদাহরণ আমরা যদি বলি, হিমালয়, কথাটা কি বললাম, পরীক্ষায় দিয়ে দিল হিমালয়। এখন এটা কিন্তু দিয়ে দেবে, আপনাকে বিচ্ছেদ দিবে না, বলবে প্রথমে বলবে এই হিমালয় এটি কোন সন্ধির উদাহরণ, দিতে পারে এটি কোন সন্ধির উদাহরণ, এটা দিতে পারে হিমালয় এর সন্ধি বিচ্ছেদ কি, দুই ভাবে আসতে পারে পরীক্ষায়। তাহলে দেখেন, হিমালয়, মূল জিনিসটা হলো হিম, হিমালয় মানে হিম, মূল শব্দটা হলো হিম যোগ আলয়। এটা কিন্তু আমি মুখস্থ করেছি, এই জন্য দ্রুত বলে ফেললাম, হিমালয়। আপনারাও পারেন, কারণ আপনারা ছোটবেলা থেকে মুখস্থ করেছেন। তাহলে হিম যোগ আলয় সমান সমান হিমালয়। এই শব্দটা কিভাবে গঠিত হলো? হিম, আমরা জানি ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ ধ্বনির সাথে একটা স্বরে অ আছে। যেমন আমি যদি বলি ক, এর সাথে আর একটা কি উচ্চারণ হয়? অ। যদি বলি খ, এর সাথে আর একটা উচ্চারণে আসে অ। এই জন্য হিম, এই ময়ের সাথে একটা ধ্বনি আছে, সেটা হলো অ। তাহলে হিম যোগ, এখানে আ ধ্বনি আছে, লিখলাম স্বরে আ, তাহলে অকার আর আকার, এই পাশে হয়ে গেল হিমা, স্বরে আ হয়ে গেল। অর্থাৎ একটা সূত্র পেয়ে গেলাম আমরা, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। অর্থাৎ একটা সূত্র পেয়ে গেলাম। তা মূলত এই সূত্রগুলোই আমরা এখন শিখবো। যাই হোক, একটা উদাহরণ দিলাম যে মূলত এই পরস্পর কাছাকাছি সংজ্ঞাটার সাথে মিলাই বললো যে পরস্পর কাছাকাছি দুইটি ধ্বনির মিলনের নামই সন্ধি। এই কাছাকাছি কিন্তু ম আর সরেয়া, এই দুইটা কিন্তু কাছাকাছি, এই জন্য এই দুইটার ভিতরে মূলত সন্ধিটা হবে, মিলনটা হবে। অর্থাৎ বিয়ে শাদী হবে এই ম আর আয়ের সাথে, এখানে আর এখানে মিলনটা ঘটবে তাদের ভিতরে। তাহলে এই ম আর আ, এই জন্য পরস্পর কাছাকাছি এই দুটি ধ্বনির মিলনের নামই হলো এই সন্ধি। অর্থাৎ এই যে ম আর সরেয়া, এদের দুজনের মিলনে যে প্রোডাক্ট উৎপাদন হলো, হয়ে গেল মা শব্দটা। অর্থাৎ ম আর আ, এই দুইটা ধ্বনি মিলে নতুন একটা ধ্বনি সৃষ্টি হয়ে গেল, সেটা হলো আ। এই জন্য আমরা বললাম যে দুই ধ্বনির মিলনের নামই হলো সন্ধি। যাই হোক, এটা একটু আমরা জাস্ট একটু বুঝিয়ে দিলাম। এরপরে আমরা এই নিয়মগুলো আমরা শিখবো। মূলত আমরা নিয়মগুলো দেখবো, তাহলে এই নিয়ম যদি আমরা পারি তাহলে পরীক্ষায় এমনি পারবো। যাই হোক, ওগুলো পরে আসতেছি। এখানে দেখেন পরীক্ষায় কিভাবে আসে, একটু আবার একটু আমরা দেখি। সন্ধির মূল উদ্দেশ্যটা একটু খেয়াল করি। পরীক্ষায় যদি আসে খাতায় লেখেন, এখানে একটু ইয়াসে লেখেন সন্ধির উদ্দেশ্য, ব্র্যাকেটে লেখেন দুটি। সন্ধির উদ্দেশ্য হলো দুটি। খাতায় লেখেন, পরীক্ষা আসতে পারে সন্ধির উদ্দেশ্য কয়টি, তার এখানে একটু লিখে রাখেন সন্ধির উদ্দেশ্য হলো দুটি। এক নম্বরে লিখবেন স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, দুই নম্বর লিখবেন ধ্বনিগত মাধুর্য সম্পাদন, এই দুইটা। তাহলে সন্ধির উদ্দেশ্য কয়টি? দুইটি। এখানে একটু ভুল আছে, এজন্য একটু আমি ভেঙে দিচ্ছি। লিখবেন সন্ধির উদ্দেশ্য হলো দুটি। এক নম্বরে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, দুই নম্বরে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 18তম বিশেষ পরীক্ষায় এটা আসছিল। অতএব মনে থাকে যেন, সন্ধির উদ্দেশ্য কয়টি? দুইটি। এক নম্বরে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, দুই নম্বর হলো ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এরপরে যদি লেখেন সন্ধির কাজ, সন্ধির কাজ লিখবেন, সন্ধির কাজ হলো বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠন করা। তাহলে সন্ধির কাজ লেখেন, সন্ধির কাজ হলো বাংলা ভাষায় নতুন শব্দ গঠন করা। সন্ধির কাজ কি? বাংলা ভাষায় নতুন শব্দ গঠন করা। এটা নিবন্ধন পরীক্ষায় আসছিল, এটা কিন্তু নিবন্ধন পরীক্ষায় আসছিল। এরপরে আমরা যে সন্ধির যে বিষয়টা দেখবো, আরো কিছু তথ্য দেখি। সন্ধি ব্যাকরণের কোথায় আলোচিত হয়?
এটা আমরা জানি, কারণ বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় চারটি: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আমরা সবাই জানি সন্ধি ব্যাকরণে ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। একটা বিষয় মনে রাখবেন, এখানে একটা জিনিস আছে যে খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি হয় না। অর্থাৎ এই খাঁটি বাংলায় কখনই আমরা বিসর্গ সন্ধি হয় না, এটা হয় তৎসমের ভিতরে। যাই হোক, এগুলো আমরা আরো বিস্তারিত শিখবো। তার আগে আমরা নিচে একটা জিনিস পোস্টার দেখি, এখানে তাকান। বাংলা অব্যয় পদের সন্ধি হয় না। এর সাথে আরো একটা জিনিস অ্যাড করেন, সেটা হলো ক্রিয়া। এই অব্যয়ের সাথে আরো একটা জিনিস এখানে টান দিয়ে লিখবেন, ক্রিয়া। অর্থাৎ এই দুইটা বিষয়, এটা একটা কনফিউশন প্রশ্ন, পরীক্ষায় এটা আসে। এবং এই প্রশ্নটা দাগ দেওয়াটা উচিত না, কারণ বাজারে কয়েকবার প্রাইমারি পরীক্ষা আসছে যে বাংলা কোন পদের সন্ধি হয় না। বাজারে অনেক বইয়ে দেখলাম টিক দিয়ে রেখেছে ক্রিয়া পদে, অনেক বইয়ে টিক দিয়ে রেখেছে অব্যয় পদের। মূলত খেয়াল করেন এই দুইটাই হবে। কারণ আমরা যদি দেখি যে ও বা স্বরে আ, এই স্বরে আ একটা অব্যয় পদ। এই এটাকে কি আপনি আবার সন্ধি করতে পারবেন? পারবেন না। তাহলে আমরা দেখলাম এখানে দুইটা, বাংলা অব্যয় পদ এবং ক্রিয়াপদের কোনো সন্ধি হয় না। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের যে প্রিভিয়াস যে এটা আছে ওটা লেখার দরকার নেই, আপনারা পিডিএফ পাবেন। এগুলো সব এত বুঝাতে গেলে ক্লাস শেষ করতে পারবো না, এতগুলো নিয়ম। আপনাদের এগুলো পিডিএফ দেওয়া হবে, টেনশন নিয়েন না। যদি আপনাদের উঠাতে সমস্যা হয় আমরা পিডিএফ দেবো, সমস্যা নেই। ক্লাসের শেষে পিডিএফ পেয়ে যাবেন। অতএব টেনশন নিয়ে না, জাস্ট আমরা একটু বুঝতে পারলেই হলো। তাহলে আমরা এই জিনিস দুইটা মনে রাখবো, বাংলা কোন পদের সন্ধি হয় না। এটা মনে রাখবেন, দুইটা বিষয়, বাংলা অব্যয় এবং ক্রিয়াপদের কোনো সন্ধি হয় না। মনে থাকে যেন, দুইটা জিনিস কিন্তু হবে, অব্যয় এবং ক্রিয়াপদ। পরীক্ষায় অপশনে যদি আপনি দেয়া থাকে, ক নাম্বারে দেয়া থাকে ক্রিয়া, খ নাম্বারে দেয়া থাকে অব্যয়, এরকম থাকে, তাহলে কিন্তু ভেজাল, দাগ দেওয়া যাবে না। কারণ আমাদের ব্যাকরণ বইয়ে হায়াত মাহমুদ স্যারের বইয়ে দেয়া আছে বাংলা অব্যয় আর ক্রিয়াপদের কোনো সন্ধি হয় না। আমরা দুইটাই দেখলাম, সন্ধি হয় না। আবার এখানে হতেও পারে কিছু কিছু, দুই একটা শব্দ হতেও পারে। অতএব এটা একটা কনফিউশন প্রশ্ন। পরীক্ষা যদি দেখেন যে অপশনে অব্যয়টা নাই, অর্থাৎ দেয়া আছে ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ, তারপর সর্বনাম, অব্যয় এরকম দেয়া আছে, সেক্ষেত্রে আপনি ক্রিয়ায় দিবেন। আর যদি দেখেন অব্যয় আছে, সেক্ষেত্রে আপনি অব্যয়তে টিক দিবেন। একসাথে যদি অব্যয় আর ক্রিয়া থাকে, সেক্ষেত্রে আমাদের দাগ না দেয়াই ভালো, কারণ সেক্ষেত্রে আমাদের নেগেটিভ নম্বর চলে আসবে। এইখানে একটু সবাই একটু খেয়াল রাখেন, পরীক্ষায় আসতে পারে বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কয় প্রকার। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কয় প্রকার, এই দুইটার ভিতর থেকে পরীক্ষা আসতে পারে। তা বাংলা ব্যাকরণ অনুসারে আমরা জানি সন্ধি হলো দুই প্রকার, একটা হলো স্বরসন্ধি আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। কারণ আমি প্রথমে বলেছিলাম বাংলা ভাষায় আমাদের বিসর্গ সন্ধি নেই, এটা হলো সংস্কৃত ভাষার সন্ধি। তারপর আমাদের সন্ধি, বাংলা ভাষায় বিসর্গটা আমাদের পড়তে হয়, আমরা ধার করে নিয়ে আসছি তাকে। আর যদি বলা হয় সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার, সেটা হলো তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর বিসর্গ সন্ধি আবার দুই প্রকার: রজাত, স্বজাত। এখান থেকে প্রকারভেদ, সন্ধির প্রকারভেদ থেকে পরীক্ষায় প্রশ্ন এ যাবৎকালে আসেনি। যদি আসে, এই দুইটা প্রশ্নই আসতে পারে, যে বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার, টিক দিয়ে আসবেন দুই প্রকার, একটা হলো স্বরসন্ধি আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। যদি বলে সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার, তাহলে হবে তিন প্রকার। আর যদি বলে সন্ধি মোট কত প্রকার, এই কথাটা যদি বলে যে সন্ধি মোট কয় প্রকার, এরকম যদি কোনো প্রশ্ন করে, তাহলে উত্তর হবে তিন প্রকার, যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর যদি এটা উল্লেখ করে দেয় বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার, তাহলে হবে দুই প্রকার। সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার, তাহলে হবে তিন প্রকার। তাহলে আমাদের এই যে বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসে, আমাদের সন্ধি বিচ্ছেদ করতে দেয়া হয়। তাহলে আমরা এই যে সন্ধির যে নিয়মটা, এক নাম্বার নিয়মটা আমরা একটু শিখিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে এক নাম্বার নিয়মটা, এটা আমি একটু বোর্ডে আপনাদের লিখে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি প্রথম যেটা বলেছিলাম সেটাই কিন্তু, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। সূত্রটা কি?
অকার কিংবা আকারের পর অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। সবচেয়ে সহজ একটা সন্ধির নিয়ম, আমরা স্বরসন্ধিটা শিখতেছি। অর্থাৎ তাহলে আমরা একটু জানি যে স্বরসন্ধিটা কি। অর্থাৎ একটি স্বরধ্বনির সাথে অন্য একটি স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকেই বলা হয় স্বরসন্ধি। স্বরসন্ধি জিনিসটা কি, একটি স্বরধ্বনির সাথে অন্য একটি স্বরধ্বনির মিলনে যে সন্ধিটা হবে তাকেই বলা হবে স্বরসন্ধি। অর্থাৎ এখানে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন ঘটবে। যেমন আমি কিন্তু এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে পর্যাপ্ত উদাহরণ, অর্থাৎ চাকরি পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন এটা দশম বিসিএস এ আসছে রত্নাকর, আপনাকে কিন্তু এই বিশ্লেষণ গুলো দিয়ে দেবে না, জাস্ট ভেঙে দিবে। এরকম পরীক্ষা দিবে রত্নাকর, এর সন্ধি বিচ্ছেদ কি, বা এটা কোন সন্ধির উদাহরণ, এটা স্বরসন্ধি না ব্যঞ্জন সন্ধি না বিসর্গ সন্ধি। তখন এরকম যদি দেয় আপনাকে একটু বিশ্লেষণ করে দেখতে হবে আসলে এটা কোন সন্ধি। আপনি দেখবেন সন্ধির কিন্তু উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। রত্নাকর, মূল শব্দটা কি রত্না না রত্ন? মূল শব্দটা হবে রত্ন। তাই মূল শব্দটা হলো রত্নাকরের মূল শব্দটা মনে রাখবেন রত্ন, রত্না না কিন্তু। তো রত্ন যোগ আকর, তা আকর জিনিসটা কি মানে মহামূল্যবান কোনো পাথর জাতীয় জিনিস। তার রত্ন যোগ আকর সমান সমান এই রত্নাকর, সমান সমান কি হয়ে গেল রত্নাকর। এখন দেখো রত্ন উচ্চারণ করেন, উচ্চারণ করলে শেষে কি আসে, এটা অধ্বনি চলে আসে, রত্ন, রত্ন অ আসে। প্লাস এখানে একটা স্বরে আ ধ্বনি একেবারে সরাসরি দেয়া আছে। তাহলে অকারের পর কি হলো আকার। আমরা জানি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। তাহলে এখানে কি হবে, আকার হয়ে যাবে পাশে। কারণ এখানে হয়ে গেল আকার, অর্থাৎ রত না কর। যেরকম আমরা হিমালয় বিশ্লেষণ করেছিলাম বিদ্যালয়, এরকম এটা কিন্তু সহজ একটা সূত্র দেওয়া, যে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। এক নম্বর সূত্রটা সবাইকে বুঝতে পেরেছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি না বুঝে থাকেন এক নাম্বার নিয়মটা, তাহলে আমি কিন্তু আবার ওকে, থ্যাংক ইউ জি স্যার, আপনারা একটু কমেন্ট করবেন। তাহলে যদি না বুঝতে পারেন ওই সূত্রটা আমি আবার বুঝাবো, কিন্তু তারপর একটু আমাকে কমেন্ট করে বলবেন, কারণ সন্ধি এত সহজ না। সন্ধি কিন্তু আপনার মতো চলবে না, আমার মতো চলবে না। সন্ধি চলবে তার নিজস্ব গতিতে। আপনি ইচ্ছা মতো সন্ধি বিচ্ছেদ করতে পারবেন না, আমিও পারবো না। অর্থাৎ সন্ধি তার নিজস্ব গতিতে চলবে। এইখানে অনেকগুলা উদাহরণ কিন্তু দেয়া আছে, এই পিডিএফ ফাইলটা আপনারা পাবেন। অর্থাৎ টেনশন নিয়ে না কোনটা কোন চাকরি পরীক্ষা আছে, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাশে দেয়া আছে। এগুলো আপনারা মিলে মিলে প্রত্যেকটা, আমি যে এক নাম্বার নিয়মটা লিখে দিলাম এখানে যেটা ধরবেন ওইটাই আপনারা বিশ্লেষণ করতে পারবেন। আর একটা জিনিস এখানে আমি একটু বুঝাই দিই। মনে করেন দেশান্তর, দেখেন এখানে দেশান্তর মূল শব্দটা শুধু বের করবেন। দেশান্তরের মূল শব্দটা কি, দেশ। মূল শব্দটা কিন্তু আবার দেশা না, মূল শব্দটা কি দেশ, লিখবেন দেশ। তারপর কি দেশ আন্তর, শেষে উচ্চারণে আসে কি অন্তর কথাটা আছে। তাহলে দেশ যোগ অন্তর সমান সমান দেশান্তর। এখন দেশ তালবস্যা উচ্চারণ করে নিচে একটা স্বরে অ আসে, যোগ এখানে একটা অ আছে। আমরা জানি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে এই পাশে কি হয়ে যাবে, আকার হয়ে যাবে। তাহলে দেশা হয়ে গেল এই জন্য। যাই হোক এগুলো সহজ আছে। এরপরে আমরা 2 নম্বর যে নিয়মটা এটা একটু দেখার চেষ্টা করব। 2 নম্বর নিয়মটা একটু বোঝানোর চেষ্টা করি। এটা হলো অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে, এটা নিয়মটা আমরা শিখবো না, পরেরটা একটু যাই, এটা আমরা একটু পরে দেখবো। তাহলে আমরা একটু অন্য একটু নিয়ম একটু দেখি। 2 নম্বর নিয়মটা লেখেন, খাতা লেখেন নিয়ম 2। 1 নম্বর নিয়ম গেল, লেখেন নিয়ম 2। এটা একটু আমি বোর্ডে বুঝিয়ে দিচ্ছি, নতুবা বুঝতে সমস্যা হবে। অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হবে। একটু ধারাবাহিকতা বজায় রেখে তাহলে এটা নিয়ম 2, অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হবে। অর্থাৎ এই ওই অনুসারে এটা হয়ে যাবে। যেমন পরীক্ষায় আসে দৈনিক, পরীক্ষায় কি আসে, দৈনিক আসে জনৈক, নৈক। দেখেন তাহলে আমি একটু বোঝার চেষ্টা করি এটা কি হলো।
এ হলো সূত্র। পরীক্ষায় আপনাকে এটা দিয়ে দিবে, সন্ধি বিচ্ছেদ দিয়ে দিবে, যেটাকে বিচ্ছেদ করেন। বা এটা কোন সন্ধি? দৈনিক। আপনি প্রথমে এই নিয়মটা জানার আগে আপনি একটু খেয়াল করবেন যে আপনি একটা জিনিস খেয়াল করেন, পরীক্ষায় যদি দিয়ে দেয় পাঠাগার, কি দিল? পাঠাগার। পরীক্ষায় দিল পাঠাগার, and আপনি তো পাঠাগার পড়ে যাননি পরীক্ষার হলে, দিয়ে দিল পাঠাগার। এটি কোন সন্ধির উদাহরণ দিতে পারে? পাঠাগার এটা কোন সন্ধি নিয়মে পড়েছে? আপনি একটু দেখেন, আপনি কিন্তু পারবেন। এখন আপনি খেয়াল করেন এই সন্ধির বিচ্ছেদের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন প্রথম ধ্বনির পরের ধ্বনিটা খেয়াল করবেন। এই প্রথম ধ্বনির পরের ধ্বনিটা খেয়াল করবেন। অর্থাৎ এখানে দেখেন কি আছে? ঠয়াকারে ঠা, পাঠা। ঠয়াকারে ঠা আছে। এরপরে আপনি এখানেও কি কি এই প্রথম ধ্বনির পরের ধ্বনিটা কি, অর্থাৎ এখানে এইটা খেয়াল করবেন, এইটা। আবার প্রথমটাও কিন্তু আপনি খেয়াল করা লাগতে পারে, অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টা দুইটাই খেয়াল করতে এখানে কিন্তু লাগতে পারে। এরপরে একটু খেয়াল করেন এই দুইটা জায়গা হয় প্রথমে খেয়াল করবেন না খায় মাঝখানে খেয়াল করবেন। তাহলে পাঠাগার ঠা, তার মানে আপনি দেখলেন এখানে আসছে আকার। আবার পয়কার পাও যদি ধরেন এখানেও আকার আসছে। তার মানে তখনই আপনার একটা সূত্রে আমরা জানি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। এরকম সন্ধির নিয়ম আছে একটাই। এই বোর্ডের ফোকাস নাকি ক্লিয়ার না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হম হম। আচ্ছা, যার যে দেখতে পাচ্ছেন না ক্লিয়ার, হয়তো তার ক্যামেরায় সমস্যা থাকতে পারে। আমাদের এখানে তো ক্লিয়ারই দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন একটু দৈনিক, এই কথাটা দৈনিক যখন কথাটা বললাম, জনৈক কথাটা বললাম, তখনই কিন্তু এর ভিতরে একটা ঐকার ঐকার ভাব চলে আসছে। তখনই আপনার মনে হিট করবে যে ওই দিয়া সন্ধির একটা নিয়ম আছে। পরীক্ষায় এটা আমি একটু বুঝাচ্ছি এই জন্য, কারণ ইদানিং পরীক্ষায় সূত্র তুলে দেয়, দিয়ে দেয় অকার আর আকার দেয়, অকার কিংবা আকারের পর দিয়ে দেয় এ আর ওই থাকলে এবার কোন সূত্রটা হবে, অর্থাৎ ঐকার হবে। এই জন্য সূত্রটা একটু খেয়াল করি আমরা। আবার দেখেন দৈনিক, আপনি পেয়ে গেলেন পরীক্ষা হলে যে ঐকারের সূত্রটা আপনি মনে আসবে, তখন টাস করে মাথায় এই নিয়মটা চলে আসলো। আচ্ছা দৈনিক এই শব্দটা মূল শব্দটা বের করেন। দৈনিক এর মূল শব্দ হলো দিন। দৈনিক এর মূল শব্দ হলো দিন। এক নাম্বারটা আবার রিপ্লাই করব। মৌসুমী, তুমি এতক্ষণ কইছিলা, শেষে এসে যোগদান করেছো মনে হয়। আচ্ছা যাই হোক, এক নাম্বারটা হয়তো তুমি শেষে যোগদান করেছো এই জন্য তুমি বুঝতে পারোনি। এটা হলো এক নাম্বার হলো অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হবে। এটা হলো এক নাম্বার সূত্রটা আমরা শিখেছি। তুমি শেষে যোগদান করেছো এই জন্য তুমি পিছনে পড়েছো। দুই নাম্বার সূত্রটা অকার কিংবা আকার, ঠিক রাখবেন, অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হবে। এখনো দৈনিক কথাটা বললাম, তার মানে ঐকার। এখন এই দৈনিক কথাটার মূল শব্দটা বের করবেন আগে। দৈনিক কিভাবে আসে? আমরা এক মানে দিন, দিন শব্দ থেকে আসছে। তাহলে আমরা এখানে বললাম দিন, দিন। আর দৈনিক কি? একদিন, একদিন তো এক, তাহলে দিন যোগ এক, তাকে আমরা কি বলি? দৈনিক। এখন এটার বিশ্লেষণ করি আমরা, দেখি দিন ন, এই নয়ের সাথে কি আছে? একটা স্বরধ্বনি আছে অ, এই প্লাস এখানে কি আছে? এ, এই দিলাম এ। আমরা জানি একটা সূত্র এসে গেল, অকার কিংবা আকারের পর একার অথবা ঐকার থাকলে উভয় মিলে এই ঐকার হয়ে যাবে। এই জন্য এখানে দিন থেকে হয়ে গেল দৈনিক। এরপর আসলো পরীক্ষা জনৈক। এখন জনৈক এখানে আবার ঐকার, তখনই আপনার এই সূত্রটা চলে আসবে। আচ্ছা জনৈক এর মূল শব্দটা বের করেন। জনৈক কাকে বলে? জন শব্দ থেকে আসছে। তাহলে আমরা মূল শব্দটা লিখি জন। এখন কি হবে? নৈক হবে, নেক হবে, না অক হবে, কি হবে, না এক হবে, নখ হবে, নৈক হবে, না কি হবে একটু বলতে পারেন? জন যোগ কি হবে এখানে? জন। জনৈক কি? জনৈক বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে কিন্তু এখন, যে ভেরি গুড। নার্গিস পারভিন বলছে এক, কারণ জনৈক বলতে কিন্তু একজনকে বোঝায়। অতএব আমরা এখানে লিখবো এক, এক। তাহলে জন যোগ এক সমান সমান জনৈক। সূত্রের সাথে মিলান আবার। এই ন উচ্চারণ করতে গেলে শেষে আসে অ, প্লাস এই এ দেয়া আছে। তাহলে এখানে হয় অকার আর একার থাকলে কি হয়ে গেল? ঐকার। এই জন্য এখানে ঐকার হয়ে গেল। তাহলে আমাদের দুই নম্বর যে সূত্রটা, এটা আমরা শিখে গেলাম। আপনারা জাস্ট এই যে নিয়ম অনুসারে পিডিএফ দেয়া থাকবে, এরপর আপনারা ওগুলো প্র্যাকটিস করবেন একটার পর একটা।
3 নাম্বার নিয়ম লেখেন 3, নিয়ম 3। তাহলে এখানেও আবার স্বরে অ অথবা স্বরে আ, অর্থাৎ অকার কিংবা আকারের পর এবার হবে, এর আগেরটা ছিল কি এ, আর একটা ছিল ওই, এই দুইটা ছিল। এবারে এ ওই, এরপরে কি আসে ও, আর একটা আসে ও। তার মানে আমরা এই সূত্র দিব, সরেয়া সরেয়া। তাহলে ও অবলিক ও। 9-10 এর বইয়ে কিন্তু এভাবে সিরিয়াল মেনটেন করেনি, আমরা একটু সিরিয়াল মেনটেন করি। তাহলে অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে কি হবে, এই ঔকার, অর্থাৎ এইটা অনুসার এইটা হবে। এই নিয়মটা একটু ফলো করি আমরা, ঔকার হবে। পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো আমরা একটা দেখার চেষ্টা করি, এটা একটু কঠিন না সহজ। যেমন পরীক্ষায় আসে বনৌষধ, ব নৌকারে নৌ সদ, এটা আসে, আসছে বনৌষধি, বনৌষধি। তারপর আসে মহা ঔষধ, মহৌ, তারপর আছে মহৌষধ, তারপর আছে মহৌষধি, মহৌষধি। এই যে জিনিসগুলো আসে, তারপর আছে জলৌকা। এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, ভালো করে খেয়াল করেন নিয়মটা। কথাটা কি বললো, এইগুলা পরীক্ষায় দিবে আপনি, এইটা পরীক্ষায় কিন্তু আপনাকে বিশ্লেষণ করে দিবে না, পরীক্ষায় কিন্তু আপনাকে এটা দিবে না। এখন তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, বলেন তো এখন কি আমাদের বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি। মেবি লাইট বেশি নাকি? না না না, সবাই না না বলতেছে। লাইট বেশি হয়ে গেল নাকি? কারণ ওরা তো সবাই বলতেছে যে জি, এখন বলছে জি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, একটু খেয়াল রাখি, আমরা দেখি বোর্ডটা বাঁকা হয়ে আছে। হুম, আমার এখানে বোর্ড তো ঠিক আছে, লাইট বেশি। না, লাইটও তো ঠিক আছে, সকালে ক্লাস নিলাম না। ও বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক ওঠানামা করতেছে। আচ্ছা যাই হোক, আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনাদের তো পিডিএফ দেওয়া হবে, টেনশন নিয়ে না, আপনারা শুনুন একটু। আমি তো মুখ দিয়ে বলতেছি, তারপর একটু দেখলে ভালো হবে। আচ্ছা খেয়াল করেন, প্রথম শব্দটা লিখেছি, আগে নিয়মে আমরা যাব না, আগে পরীক্ষায় দিবে আমাদের এই শব্দগুলো। এখন এটা বিশ্লেষণ করব কিভাবে, এই বানানটা ঠিক আছে কিনা এবং 4টা অপশন দিবে সেটা ঠিক আছে কিনা, এটা নিয়ে অনেকেরই ঝামেলা লাগে। এবার একটু খেয়াল করি আমরা, কথাটা বললে বনৌষধ, এই কথাটা বললো বনৌষধ, এখানে কি আছে ঔকার আছে, কি আছে ঔকার। আবার বনৌষধ, এখানে ঔকার আছে, মহৌষধ, এখানে ঔকার, এখানে ঔকার, এখানে ঔকার। তার মানে আপনি জানেন যে সন্ধি নিয়ম অনুসারে ঔকারের একটা নিয়ম আছে, এই যে ঔকার, তখনই টাস করে আপনার মাথায় এই ঔকারের, যেহেতু আপনি দাগ দিয়ে রাখলেন পরীক্ষার্থে, তখনই আপনার মাথায় চলে আসবে যে আপনি যদি এটা যদি মুখস্থ করে যান তাহলে তো ভালো। আচ্ছা একটু দেখি আমরা একটু, ঠিক আছে। বাঁকার কারণ হচ্ছে ডিজাইন। আচ্ছা এখন ক্লিয়ার। আচ্ছা এবার একটু বলেন তো, এখন কি দেখা যাচ্ছে? ওকে ওকে ওকে, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা দেখেন,
আমাদের তো এই এত নিয়ম তো আসবে না স্যার, আমরা বিশ্লেষণ করতে পারলেই হলো, এটাও ঠিক আছে। এখানে দেখেন বনৌষধ ঔকার আছে, ঔকার ঔকার ঔকার। আপনি জানেন স্বরসন্ধিতে ঔকার দিয়ে একটা সূত্র আছে, যে অকার কিংবা আকারের পর রস ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হবে। এখন আপনি এই নিয়মটা চলে আসলো। এখন এই শব্দের মূল শব্দটা বের করেন, বনৌষধ। এই মূল শব্দটা কি? বন। প্রথমের মূল শব্দটা হলো বন। বন যোগ ঔষধ, বন যোগ ঔ মূর্ধন্য ষ দ, বন যোগ ঔষধ, কিন্তু এজন্য হয়ে গেলে বন ঔষধ। তাহলে একটা বন আর একটা ঔষধ। এবার আপনি ভাঙার চেষ্টা করেন, বন নয়ের সাথে কি আসবে? অ, প্লাস এই ঔকার তো আছেই। আমরা জানি অকার কিংবা এই যে অকার কিংবা আকার পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়ে যাবে। অর্থাৎ এই পাশে যখনই যাবে ঔকার হয়ে গেল। দেখেন অ আর ঔ আছে, এ পাশে কিন্তু আমাদের এই ঔকার হয়ে গেল, তার মানে বনৌষধ হয়ে গেল। এরকম প্রত্যেকটা জিনিস। এবারে দেখেন বনৌষধি, এখানে কিন্তু খেয়াল রাখবেন পরীক্ষার হলে একটা বললো বনৌষধ আর একটা বললো বনৌষধি। তার মানে এটা বিশ্লেষণটা দেখেন, মূল শব্দ হলো বন, বন, প্লাস এখানে কিন্তু ঔষধি না, উচ্চারণটা হবে ঔষধি, ও মূর্ধন্য ষ ধৈর্যসিক করে দিই। এই জিনিসটা খেয়াল রাখবেন একটু। এখানে বলছে কি? ঔষধি, ও, অর্থাৎ বনৌষধি। এখানে রস্বইকার যদি দেখেন বনৌষধি কথাটা বলে, তাহলে এখানে হয়ে যাবে ঔষধি, ঔষধি। তেমনি সেম জিনিস এটার মতোই, এটা বলছে মহা ঔষধ, তার মানে আপনি এখানে ঔষধ বসাই দিবেন। তাহলে এখানে মহা ঔষধ, মূল শব্দটা হলো মহা, যোগ এখানে উচ্চারণ আছে ঔষধ, আপনি এই ঔষধই লিখবেন, মেডিসিন লিখে দিবেন। আর এখানে মহৌষধি যদি বলে, তাহলে আপনি লিখবেন ঔষধি। তার মানে মহৌষধি হলে মহা যোগ এই ঔষধি চলে আসবে, কারণ যদি ঔষধি বলছে এই জন্য ও ষধি, মহৌষধি। এরপরে দেখেন জলৌকা। এখন মূল শব্দটা বের করেন, জল, মূল শব্দটা হলো জল যোগ ওকা, ও কয়াকারে ওকা, ওকা, জল যোগ ওকা সমান সমান জলৌকা। তাহলে এই যে জল, জল যোগ ওকা সমান সমান জলৌকা, এখানে কি আছে? অ, যোগ এখানে কি আছে? ও। আমরা জানি অকার আর ও থাকলে এগুলোর পরে ঔকার হয়ে যায়। তাহলে হয় আমরা শিখে ফেললাম কত নাম্বার সূত্র? 3 নাম্বার সূত্র। এই সূত্রটা বুঝতে পারেননি কে কে বলেন তো? বুঝছেন সবাই এই সূত্রটা? বুঝতে পেরেছেন সবাই? জল যোগ ওকা, জলৌকা, ওকা মানে সাগর বা পাথর, এরকম কিছু। ডিকশনারি, হ্যাঁ, জলৌকা মানে যোগ, শব্দটা আমি বের করেছিলাম খুঁজে। এই জলৌকা শব্দের অর্থ হলো যোগ। এই জলৌকা শব্দের অর্থ কি? যোগ। এখানে শব্দটা অর্থ হলো যোগ। যাই হোক, আমরা এই 3 নাম্বার সূত্রটা আমরা শিখলাম। এবারে একটু আমরা একটু দেখি, ধারাবাহিকতা গিয়েছিলাম কারণ একটু, এবার একটু দেখি এখানে এই যে সূত্রটা 3 নাম্বারটা ছিল, 3 নাম্বার এখানে লেখা 3 নাম্বার, কিন্তু এখানে 3 নাম্বার আপনারা লিখবেন না, এই সূত্রটা চলে যাবে 4 নাম্বারে। এই সূত্রটা আপনারা কোথায় লিখবেন? 4 নাম্বারে। এটা লিখবেন কোথায়? 4 নাম্বারে। অর্থাৎ অকার কিংবা আকার পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। এবার এই নিয়মটা যদি আমরা একটু দেখি, এই, যাই হোক, আমরা কয়টা নিয়ম শিখলাম? 3টা। এবার 4 নাম্বার দেখি। অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা ওকার ঔকার কিন্তু আমাদের গেল, অর্থাৎ সরেয়া অথবা সরেয়া, এ দিয়ে আমরা শিখলাম কি? আহ ও, ও শিখলাম, ও অনস্বর, এরপর তো আর নাই। তার মানে এরপর আবার প্রথম দিক দিয়ে চলে আসবেন, অর্থাৎ সরেয়া সরা দিয়ে আবার প্রথম থেকে চলে আসবেন, অর্থাৎ এই সূত্রটা চলে আসবে। অর্থাৎ অকার কিংবা আকার পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে
উভয় মিলে এবার কিন্তু একটু ব্যতিক্রম অর্থাৎ কঠিন নিয়মে চলে আসবে, অর্থাৎ একার হবে। আমরা আগের সূত্রটা শিখেছিলাম অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, এটার সাথে এটা মিল ছিল। বাট এখানে কিন্তু মিল নাই। আপনি কিন্তু এটা বলতে পারবেন না যে অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হবে, এরকম না। তার মানে এই সূত্রটা হলো ব্যতিক্রম, অর্থাৎ অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়ে যাবে, একার। যেমন পরীক্ষায় আসে একটা, দেখেন, শুভেচ্ছা। এখন এই শব্দটা আমরা বিশ্লেষণ যদি করি, শুভেচ্ছা অর্থাৎ এখানে আছে একার, তার মানে এই সূত্রটা মাথায় আনতে হবে। মূল শব্দটা কি, শুভ, আমরা লিখলাম শুভ, যোগ ইচ্ছা, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে অনেক ছোটবেলা থেকেই। তা শুভ এখানে উচ্চারণ করলে অ আসে, যোগ এখানে রস্বইকার আসে, আর তাহলে অকার আর রস্বইকার থাকলে এক পাশে একার হয়ে যাবে, এই জন্য এপাশে একার হয়ে গেল। এই জন্য এটা হলো শুভেচ্ছা। এরপরে মহেশ রমেশ, পরীক্ষা আসলো কি, মহেশ, কি আসলো, মহেশ, ম হয়কার হে তালাবস্য মহেশ। এখন দেখেন কি আছে, একারের সূত্র, তার মানে এটা। তাহলে মহেশ মূল শব্দটা কি, মহা যোগ এস, না, মহাযোগ এই দীর্ঘই তালবস্যা ইস, মহাযোগ ইস সমান সমান মহেশ। তা আমরা সূত্র শিখে ফেলাম কয়টা, তাহলে এই নিয়মটা কি বুঝতে পেরেছেন সবাই, অকার কিংবা আকার পর রস্বই কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে কি হয়ে যাবে, একার। আমরা দুইটার বেশি উদাহরণ দিতে পারবো না, তাহলে আমরা শেষ করতে পারবো না টপিকটা। কারণ এই আপনাদের পিডিএফ ফাইলে যথেষ্ট পরিমাণ যেগুলো চাকরি বিসিএস বা প্রাইমারি যে কোনো চাকরি পরীক্ষা আসছে সব উদাহরণগুলা এখানে ব্যাখ্যা সহ দেয়া আছে, অর্থাৎ বেশি উদাহরণ আমরা দিতে গেলে সময় পাবো না। এর পরের সূত্র, সরেয়ার কারবার শেষ। এবার যে সূত্রটা আমরা লিখবো এটা হলো সরেয়ার সূত্রগুলো শেষ। এবার আমরা শিখবো রস্বই দীর্ঘই, রস্যু দীর্ঘ, অর্থাৎ সরেয়া অথবা সরেয়ার পর, কারণ আমরা রস্বই আর একটা শিখলাম কি, দীর্ঘই। তাহলে এবার আমরা শিখবো রস্যু অথবা দীর্ঘ, এটা থাকলে ওকার হবে, ওকার হবে। অর্থাৎ অকার কিংবা আকারের পর রস্যুকর কিংবা দীর্ঘকর থাকলে উভয় মিলে ওকার হবে। আবার ঔকার হবে এটা লেখা যাবে না কিন্তু, এটা কিন্তু এখানে যেরকম হয়েছিল একার, এর আগে সূত্রটা এখানে হবে তার রস্বই দীর্ঘই, রস্যু দীর্ঘ, এরপর আসে এটা। তাহলে আমি সরেয়া সরেয়া রস্যু দীর্ঘ, তাহলে অকার কিংবা আকারের পর রস্যুকর কিংবা দীর্ঘকর থাকলে উভয় মিলে কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। এই নিয়মটা যেমন পরীক্ষায় যে আসে, যেমন সূর্যোদয়, এটা আসছে পরীক্ষায়, সূর্যোদয়। তারপর নবরা, নবরা, এই দুইটা আমরা দেখি। দেখেন আপনি এখানে দাগ দিবেন, কোথায় দাগ দিবেন, এখানে আছে কি ওকার, এখানে কি আছে ওকার, এখানে আছে ওকার, তার মানে আপনার সূত্র চলে আসবে ওকারের সূত্র। তাহলে এখানে সূর্যোদয় মূল শব্দটা আগে আমি নিই, আমরা মূল শব্দটা হলো সূর্য যোগ উদয়, সূর্য যোগ দয় না কিন্তু উদয় মানে ওঠা, এরকম হবে। তাহলে সূর্য যোগ উদয় সমান সমান সূর্যোদয়। এখন দেখেন সূর্য এই শেষে উচ্চারণে অ আসে, যোগ এখানে রস্যুকার আছে, আর অকার কিংবা আকার পর রস্যুকার অথবা দীর্ঘকার যাই থাকুক না কেন এই পাশে ওকার হয়ে যাবে, এই জন্য সূর্যোদয় হবে। আবার নবরা মূল শব্দ হলো নব যোগ উড়া সমান সমান নবরা। তারপর গঙ্গর্মী মূল শব্দ হলো গঙ্গা, গঙ্গা যোগ উর্মি, উর্মি অর্থ ঢেউ, তাহলে গঙ্গা এখানে কি আছে আ, যোগ এখানে কি আছে দীর্ঘ, তাহলে আকার আর দীর্ঘ থাকলে কি হয়ে গেল, ওকার হয়ে গেল।
তাহলে আমাদের পরের সূত্রটা শিখলাম, অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। তার হলো একারের একটা সূত্র পেলাম, আর ওকারের কিন্তু আমরা একটা সূত্র পেলাম। তাহলে আমরা যে সূত্র শিখলাম কয়টা শেখা হয়ে গেল, 4টা 5টা। এর পরের গুলো একটু দেখাই। এরপরে সরেয়া সরেয়া শেষ। আমরা এতক্ষণ শিখলাম সরেয়া আর সরেয়া, এই সূত্রগুলা শিখছি। এর দিয়ে আমরা সূত্র পাইলাম, এখন এই দিয়ে সূত্র শেষ। এবার আমরা শিখবো রস্বই আর হলো দীর্ঘইকার দিয়ে সূত্র। অর্থাৎ রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বই কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হবে। এটা একটু সহজ আছে, এই নিয়মটা একটু সহজ। অর্থাৎ অকার রস্বইকার দীর্ঘইকার দীর্ঘইকার হবে। যেমন পরীক্ষায় আসে রবীন্দ্র, এটা কিন্তু বারবার আসে রবীন্দ্র। পরীক্ষায় আসে পরীক্ষা। এই দুইটা উদাহরণ আমরা দেখি, প্রত্যেকটা থেকে দুইটা দুইটা উদাহরণ দেখব, কারণ নতুবা আমরা শেষ করতে পারবো না সবটা। আচ্ছা দেখেন, কথাটা কি বলছি, রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হবে। তার মানে এটা কিন্তু অনেক সহজ আছে, এটার সাথে এটা মিল আছে একটা। তাহলে রবি এখানে দেখলেন দীর্ঘইকার, এখানেও দীর্ঘইকার, তার মানে তখনই আপনার মাথায় চলে আসবে এই নিয়মটা। এখন রবীন্দ্র বানানে, রবি বানানে কোনটা হবে, র বয় রস্যিকার বি, না র বয় দিগের কি রবি, বলেন তো রবি এখানে কোনটা হবে? ভেরি গুড, রবি। এবারে বলেন এই পাশে ইন্দ্র বানান এটা হবে নাকি ইন্দ্র বানান এই এটা হবে, কোনটা হবে ইন্দ্র বানানটা? এটা কিন্তু পরীক্ষা আমাদের একটু ঝামেলা করে, আমরা জানি। ভেরি গুড, কারণ আমরা জানি ইন্দ্র অর্থ জানি যে স্বর্গের যে শ্রেষ্ঠ। তাহলে রবীন্দ্রনাথ যে নামটা, এটা আসছে রবি মানে সূর্য থেকে। অতএব রবি বানানটা হবে এভাবে, র বয়রসিকে রবি যোগ ইন্দ্র। এখন দেখেন এই রবি এই উচ্চারণে রস্বইকার আসলো যোগ, এখানে সরাসরি রস্বই আছে। আমরা জানি রস্বইকার আর রস্বইকার মিলে এই দীর্ঘইকার হয়, তার মানে এই পাশে দীর্ঘিকার হয়ে গেল। তেমনি পরীক্ষা, এটা আমাদের ভেজাল লাগে। এই পরীক্ষা পরিবানানে এই দীর্ঘিকার দিব না পরিবানানে এই দীর্ঘিকার দিব। এরপর ইক্ষা বানান রস্বই ক্ষিয়তে আকার এটা দিব না দীর্ঘই ক্ষিয়তে আকার এটা দিব। এটা নিয়েও আমাদের পরীক্ষার হলে একটু ঝামেলা লাগে, পরীক্ষাটাও আমাদের একটু ঝামেলা লাগে। তাহলে কোনটা হবে? ভেরি গুড নার্গিস পারভিন, ইক্ষা নাজমুল হোসেন, থ্যাংক ইউ। পরিবানানে পয় রস্বীকার। একটা জিনিস খেয়াল রাখেন, এই পরিবানানে রস্বইকার, তাহলে এটা হবে না, আর ইক্ষা বানান এটাও হবে না। তাহলে এটা পরীক্ষা, এটা ভালো করে খেয়াল রাখেন, রস্বইকারি পরি যোগ এই দীর্ঘই ক্ষিয়তে আকার সমান সমান ও রয় দীর্ঘই ক্ষিয়তে আকার পরীক্ষা। অর্থাৎ এই রস্বইকার এই উচ্চারণ করে ফেলবা, এই যে রস্বইকার ইকার যোগ এখানে দীর্ঘ ইকার, এই পরি অনেকে বুঝতে পারতে, অনেকে বলতে পারেন স্যার এখানে তো র আছে, কিন্তু র না, আপনি উচ্চারণ করেন পরি পরি, এই জিনিসটা ভাঙেন। আমরা এই পরি শব্দটা যদি ভাঙি, দেখেন এর ব্যুৎপত্তি বিশ্লেষণ করি, পরি প যোগ প যোগ অ যোগ র যোগ ই সমান সমান পরি। পরি শব্দের ব্যুৎপত্তি বিশ্লেষণটা করলাম, এই প এর সাথে একটা অ আছে, লিখলাম প যোগ অ যোগ র যোগ রস্বই সমান সমান পরি। তাহলে দেখেন এই শেষে কি আসে, রস্বই ধ্বনিটা আসছে। অর্থাৎ এই পরি এই উচ্চারণ কিন্তু রস্বইকার আসছে, আর এখানে সরাসরি দীর্ঘইকার আছে, এই জন্য এখানে হয়ে গেল এই দীর্ঘইকার। অর্থাৎ রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হবে। এই সূত্রটা কি বুঝতে পেরেছেন সবাই? এই সূত্রটাকে বুঝতে পেরেছেন দ্রুত বলবেন, কারণ ওকে ঠিক আছে। কারণ আপনারা জানেন যে সন্ধি একটা বড় একটা অংশ, আমরা একটু দ্রুত আপনারা কমেন্ট করলে আমরা সুবিধা হয়। যাই হোক, এবার রস্বইকার দীর্ঘিকার, এবার রস্বইকার কার দীর্ঘিকার রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে এবার আবার নিয়মটা হলো রস্বই দীর্ঘই, এরপর আসবে রস্যু, ধারাবাহিকতা বজায় রাখি। বাজারে বইগুলাই কিন্তু ওই ধারাবাহিকতা বজায় রাখে না।
আমরা বোঝার জন্য সহজভাবে পড়ার জন্য ধারাবাহিকতা, অর্থাৎ এর আগে ছিল হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার, হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হতো। এখন হ্রস্বই দীর্ঘ, এরপর আসে কি হ্রস্ব দীর্ঘ, অর্থাৎ হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে এই দীর্ঘকার, অর্থাৎ এটা অনুসারে এটা দীর্ঘকার হবে। তার মানে এই নিয়মটা আমাদের একটু সহজ আছে। যেমন লঘুর কি আসে, লো ঘুর মি, বোধুৎসব, বোধুৎসব। এরপর আমরা দেখি মরুদ্যান, আর একটা দেখি মরুদ্যান, দান। এই গুরুত্বপূর্ণ গুলো আমি একটু শিখাই দিই, এগুলো চাকরি পরীক্ষা আসছে। তা দেখেন লঘুর্মি, এই শব্দটা দেখেন আমার কোথায় দাগ দেবো, এখানে। এখানে কি আছে, দীর্ঘকার। এই বধূ বানানে কি আছে, দীর্ঘকার। মরু বানানে কি আছে, দীর্ঘকার। তার মানে আপনার এই দীর্ঘকারের সূত্রটা তখন মনে আনতে হবে, এই দীর্ঘকারের সূত্রটা মনে আনতে হবে। আচ্ছা, লঘুর্মি মূল শব্দটা কি, লঘু, ল ঘয়রস্যুকারে ঘু, ঘয়রস্যুকার হবে কিন্তু, লঘু যোগ উর্মি সমান সমান লঘুর্মি। এরপরে বোধুৎসব, মূল শব্দটা নিয়ে আসেন বধূ, ব ধয় দীর্ঘ দু, বধূ যোগ উৎসব, বোধুৎসব। এখন দেখেন লঘু উচ্চারণ এখানে কি আসলে, উ শিট, এটা তো ভেজাল হয়ে গেল। তার মানে এটা সূত্র হবে না, ওটার সূত্র একটাই। তার মানে হ্রস্বইকার দীর্ঘের সূত্র একটাই। তাহলে এটা হবে এই যে হ্রস্বকার অথবা দীর্ঘকার। আমি বললাম কারণটা কি, সূত্র চেঞ্জ হয়ে যাচ্ছে কেন দেখছেন। সূত্র মনে রাখার পদ্ধতি হলো এটাই। আমি কিন্তু ভুল করেছিলাম সূত্রটা লেখার ক্ষেত্রে, কিন্তু এখন কিন্তু ঠিক আছে, কারণ হ্রস্বইকার দীর্ঘিকার পর একটা সূত্র, আবার হ্রস্বকার দীর্ঘকার পর এটা দিয়েও একটা সূত্র। তাহলে এই সূত্রটা হবে এভাবে যে হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘ হবে। আমি এখানে গিয়ে কিন্তু ধরাটা খেয়ে গেলাম যে আমার সূত্রটাই ভুল হয়েছে। আমি কিভাবে দেখলাম, আমি, হ্যাঁ তোমরা তো ধরতে পেরেছো স্যার উপরে নিয়ম মিলছে না, ভেরি গুড। দেখো আমি কিন্তু এখানে গিয়ে ধরা খাইলাম যে স্যার এখানে লঘু লিখলেন কিন্তু এখানে তো হ্রস্বইকার, সূত্রে তো মিলে না। তা দেখছেন সন্ধি কিন্তু তার নিয়ম অনুসারে চলে। তার মানে আমি ইচ্ছা মতো সন্ধি করতে পারবো না, আপনারা ইচ্ছা করে সন্ধি বানাতে পারবে না। তার মানে সন্ধিটা নিজস্ব গতিতে চলে। তাহলে লঘু, এই সূত্রটা কিন্তু অটোমেটিক বের হয়ে যাচ্ছে। এইটা যদি আমি বের করি দেখেন, লঘু এখানে কি এসে জানে, রস্যু। এটা কিন্তু আপনি জানেন না, তারপর কিন্তু এটা বের করা যায় লঘুর্মি। তার প্রথমে আসছে কি, লঘু রস্যুকার আসলো যোগ এই দীর্ঘকার আসলো। আমরা জানি রস্যুকার আর দীর্ঘকার উভয় মিলে কি হয়, দীর্ঘকার। তার মানে সূত্র পেয়ে গেলাম। তেমনি বধূ, দীর্ঘকার আছে আবার রস্যুকার আছে, এই দীর্ঘকার হয়ে গেল। মরুদ্যান, মরু বানান কিন্তু ম রয় রস্যুকার রু, মরু, এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। ম রয় রস্যুকার রু, মরু যোগ উদ্যান, তা মরু যোগ উদ্যান সমান সমান মরুদ্যান। এই মরু এখানে উচ্চারণে আসে রস্যুকার, আর এখানে আসছে রস্যুকার, অর্থাৎ রস্যুকার আর রস্যুকার মিলে হয়ে যাবে এই যে দীর্ঘকার। এই দীর্ঘকার এটা এভাবেও লেখে, দীর্ঘকার। তার মানে আমরা সূত্র শিখলাম, রস্যুকার কিংবা দীর্ঘকারের পর রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়ে যাবে। আমি স্যারকে দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে পাচ্ছেন না? আমাকে দেখতে হলে তো ক্যামেরার সামনে যেতে হবে, ক্যামেরাটা অফ করতে হবে, লাইট। আমাকে দেখার দরকার নাই, আমাকে শেষে দেখতে পারবেন যারা দেখেননি। আচ্ছা যাই হোক, খেয়াল করেন এই নিয়মটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে বলেন। এই নিয়মটা যে রস্যুকার কিংবা দীর্ঘকার, রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়, এই সূত্রটা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা পরবর্তী সূত্রতে আমরা যেতে পারবো। সূত্র কয়টা হলো আমাদের, এবারে দেখি কোন শব্দে, কোন শব্দে রেফ বা রফালা, কথাটা কি বললাম, রেফ অথবা রফালা। কোন শব্দে রেফ অথবা রফালা থাকলে রিকার হবে,
রফলা থাকলে কি হবে? রিকার, অর্থাৎ এই যে রি, আর এভাবে বলে রিকার হবে। কোন শব্দের রেফ অথবা রফলা থাকলে রিকার হবে, এ হলো সূত্র। যেমন পরীক্ষায় আসে তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্ষুধার্ত, পিত্রালয়। এই সূত্রটা আমরা একটু দেখি। কথাটা কি বললাম? কোন শব্দে রেফ অথবা রফলা থাকলে কি হয়ে যাবে? রিকার হয়ে যাবে। আমি একটু দেখি, পরীক্ষায় দিল তৃষ্ণার্ত, এই উপরে যেটা আছে এটাকে বলে রেফ, আর এই যে তর সাথে রফালা আছে এটাকে বলে রফালা। তাহলে এইটা এরকম যদি দেখেন পরীক্ষার হলে, তাহলে একটা সূত্র চলে আসবে যে রিকার হয়ে যাবে। কিভাবে রিকার হয়ে যায় একটু দেখেন। তৃষ্ণার্ত, রেপ আছে, তার মানে এই সূত্রটা আপনার মাথায় চলে আসবে যে রেপ যদি থাকে তাহলে ওই পাশে রিকার হয়ে যাবে। যেমন মূল শব্দ বের করেন, তৃষ্ণার্তের মূল শব্দ হলো তৃষ্ণা, মূল শব্দ হলো তৃষ্ণা, যোগ এই রেফের পরিবর্তে কি বসাবেন? এই রি বসাবেন, এই রেফের পরিবর্তে রি বসাবেন। তা লিখলাম আমরা রি, আর এখানে কি আছে? ত, এখানে বসাই দিবেন ত। আবার ক্ষুধার্ত, রেফ আছে, তার মানে মূল শব্দ বের করেন ক্ষুধা, এভাবে লিখবেন আপনারা ক্ষুধা, যোগ এই রেফের পরিবর্তে কি লিখবেন? এই রেফের পরিবর্তে লিখবেন রি, লিখবেন এখানে রি, আর এই ত তো আছেই, এখানে বসাই দিবেন ত। ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত। পিত্রালয়, তার মানে রফালা আছে, কি আছে? রফালা, তার মানে আপনি মূল শব্দটা বের করেন পিতৃ। রফালা থাকলে, যদি রফালা থাকে তাহলে কি হয়ে যাবে? এই রিকার হয়ে যাবে। রফালা থাকলে এই রিকার, রেপ থাকলে এই রি, আর এই রফলা থাকলে এই রিকার, মনে থাকে জানো। যেমন এখন পিত্রালয়, মূল শব্দ কি? পিত, পস্কের পি, তর সাথে কি হয়ে যাবে? এই রিকারটা হয়ে যাবে। লিখলাম পিতৃ যোগ আলয়, পিতৃ যোগ আলয় সমান সমান পিত্রালয়। অর্থাৎ এইখানে যে ত রফালা আছে, এই রফালার কারণে কি হবে? এই রি, আর এই রেফের কারণে হবে এই রি। একটু একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে সূত্রটা দেখেন যে কোন শব্দে রেফ বা রফালা থাকলে এর পরিবর্তে কি হবে? এর পরিবর্তে হবে রিকার। আমরা কয়টা সূত্র শিখে ফেললাম? মেবি 8টা, 7টা শিখে গেলাম, বাহ, 8টা শিখে ফেলেছি। আচ্ছা, এবার একটু আমাকে বলেন, এই সূত্রটা কি বুঝতে পেরেছেন? এই সূত্রটা বুঝতে পেরেছেন? একটু বলেন, কমেন্ট করে বলেন যে সূত্রটা। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড। আপনারা কি ঘুমাইয়ে পড়লেন নাকি? না, ঘুমিয়ে পড়ে নাই, ঠিক আছে, যাই হোক। এর পরের সূত্রটা লেখেন, কোন শব্দে, কোন শব্দের মধ্যে যদি জফালা দেখেন, এই যে জফালা শব্দে, এই যে জফালা থাকলে কি হবে? রস্বইকার হবে। জফালা থাকলে কি হবে? রস্বইকার। যেমন আমি যদি বলি ইত্যাদি, কি আসলো? ইত্যাদি। তা কোন শব্দের মধ্যে যদি জফালা দেখেন, কোন বর্ণের সাথে একটা জফালা আছে, কি আছে? একটা জফালা আছে, তা জফালা থাকলে কি হবে? রস্বইকার হবে। যেমন এরকম যদি থাকে, আমি একটু বুঝাই দিই। সূত্রটা হলো এভাবে, যদি আপনি কোনো বর্ণের সাথে, আচ্ছা এখানে কোনো বর্ণের সাথে যদি লিখি তাহলে ভালো হয়। তাই সূত্রটা আমাদের কোনো বর্ণের সাথে, আচ্ছা কয় জফলা থাকলে আপনি লিখবেন কয়ের শিকারে কি। যদি ক্ষয় জফলা থাকে আপনি লিখবেন ক্ষয়ের শিকারে কি। এরকম যদি পয়জা ফলা থাকে আপনি ওই পাশে লিখবেন পয়ের শিকারে পি। এই সূত্রটা হলো জাস্ট এরকম। এখন আছে ইত্যাদি, তাহলে আমরা কি লিখলাম? মূল শব্দ হলো ইতি যোগ আদি। দেখেন এই যে শব্দটা, এখানে ইতি লিখবো কেন? এটা তো মুখস্থ বিদ্যা বললাম। আচ্ছা, এখানে দেখেন ইত্যাদি, এখানে কি আছে? জফালা আছে, তয়ের সাথে কি আছে? জফালা। তাহলে আপনি প্রথমে এই রস্বইকারটা বসাবেন, বসালেন রস্বইকার,
তয় জফাল আছে, এর পরিবর্তে কি হবে, রস্বইকার হয়ে যাবে, তার হবে ইতি। এই ইতি যোগ এখানে আসে, আধ্বনি আসে, আদি ইত্যাদি, তাহলে ইতি যোগ আদি সমান সমান ইত্যাদি। আর একটা যদি আমরা যদি ব্যর্থ, বয় জফালা থয় রে ব্যর্থ, দেখেন এই বয়ের সাথে জফালা আছে, তাহলে এটা বিশ্লেষণ করবেন কিভাবে, ব্যর্থ বয়ের সাথে বফালা আছে, তাহলে এটা কি হয়, বয়ের সাথে বসা থাকলে বয় রস্বীকার হয়ে যাবে, ব্যর্থ। তাহলে আমরা লিখলাম এই বি, বি যোগ অর্থ সমান সমান ব্যর্থ। চাকরি পরীক্ষায় কিন্তু এগুলো আসে, অনেকবার আসে, যেমন একবার আসছে অত্যন্ত, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা আসছে অত্যন্ত, অত্যন্ত, এটা আসছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়। তারপর আবার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে যদ্যপি, এটা আর এটা প্রাইমারি পরীক্ষা আসছে। এখন একটু দেখেন আপনি এটা কিভাবে বিশ্লেষণ করবেন। দেখবেন এই অত্যন্ত তয় জফালা আছে, দয় জফালা আছে, তখনই আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে যদি আমি কোনো বর্ণের সাথে জফালা দেখি তাহলে ওই শব্দটায় রস্বইকার হয়ে যাবে। যেমন অতি, তাহলে প্রথমে বসাবো অ, তয় জফালা আছে হয়ে যাবে তয় রস্বইকার তি, তা তস্কের তি, অতি যোগ অন্ত সমান সমান অত্যন্ত। যদ্যপি এই দয় জফালা আছে হয়ে যাবে দয় রস্বইকার দি, যেমন হয়ে যাবে যদি যোগ ওপি, উচ্চারণ আসে ওপি, যদি যোগ ওপি সমান সমান যদ্যপি। এখন আমাকে একটু বলেন, এই যে এই নিয়মটা যে বললাম, এই নিয়মটা বুঝতে পারছেন সবাই? একটু কমেন্ট করে বললে আমি তাড়াতাড়ি পড়াতে পারবো আপনাদের, অনেক বড় টপিক তো, বুঝতে পারতেছেন তো সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। সহজ লাগতেছে নিয়ম না কঠিন লাগতেছে? আপনাদের কি কঠিন লাগতেছে না সহজ? ওকে, যাই হোক, এরকম আপনি উদাহরণগুলো আপনি যদি একটু আপনাদের দেখাই যে উদাহরণগুলো চাকরি পরীক্ষা আসছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন আমি যে উদাহরণগুলো এতক্ষণ পড়াইলাম আপনাদের, এগুলো একটু একটু মিলিয়ে নেন, দেখেন যে আপনারা বুঝতেছেন কি না। দেখি, এই নিয়মটাও কিন্তু আমরা শিখছিলাম, মনে আছে? এই নিয়মটা কিন্তু আমরা শিখছিলাম এতক্ষণ, আমি যে কয়েকটা নিয়ম আপনাদের শিখাইলাম, এটা একটু দেখেন। এই যে রবীন্দ্র 36তম বিসিএস পরীক্ষা আসছিল, তা কি এই যে রস্বইকার কিংবা দীর্ঘইকার পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। তার মানে এখানে যতগুলো উদাহরণ আছে সবগুলো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা উদাহরণ নবম দশম শ্রেণীর বই থেকে নেওয়া, প্রত্যেকটা উদাহরণ সৌমিত্র শেখরের বই থেকে নেওয়া, প্রত্যেকটা অধিকাংশ উদাহরণ হায়াত মাহমুদ স্যারের বইগুলো থেকে নেওয়া। এরপরে দেখেন, এই মাত্র আমি যে উদাহরণটা শিখাইলাম, কোন বর্ণের সাথে যদি জফলা থাকে থাকলে তার পরিবর্তে এই যে রস্বইকার হবে। এই যে দেখেন আমি ভেঙে 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 অনেক উদাহরণ দিয়েছি, প্রত্যুষ, ব্যর্থ, বন্যুৎসব, মৎস্যাদার, নদ্দম্বু, নদীজকম্বু, কত সুন্দর করে একেবারে সূত্রটা লেখাই দিছি। তার মানে আপনারা এখানে এইগুলা পিডিএফ পাবেন, আপনি জাস্ট বুঝেন এবং সুন্দর মতো করে আপনার নোট খাতা তৈরি করে ফেলবেন। এরপর এরপরে আমরা এই সূত্রটা শিখবো যে কোনো বর্ণের সাথে যদি বফালা থাকে, তাহলে কোনো বর্ণের সাথে যদি বফালা থাকে তাহলে তার পরিবর্তে আমরা রস্যকার বসাই দিব। তাহলে এর পরের সূত্রটা আমরা লিখবো, কোন বর্ণের সাথে বফালা, কোন বর্ণের সাথে বফালা থাকলে কি হবে, রস্যকার হবে, রস্যকার হবে। এটা কি রকম, যেমন আপনি যদি বলেন এই ল নিচে বফালা, এটা থাকলে কি বসাবেন, লয় রস্যকারে লু। যদি দেখেন এরকম কয়ের নিচে বফালা, তাহলে বসাবেন কয়ের রস্যকারে কু। যদি দেখেন এই পয়ের নিচে বফালা, তাহলে বসাবেন পয়ের রস্যকারে কু। এই নিয়মটা সূত্রটা হলো এরকম। তাহলে এবার আমরা দেখি চাকরি পরীক্ষা কি আসছে, যেমন স্বল্প, স লয় অল্প, স্বল্প। তারপর আসছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে প্রাইমারির স্বাগত, একটা আসছে। তারপর হলো তন্নি, ত নয় সে তন্নি,
তারপর আসছে অন্বেষণ। দেখেন, এইগুলো গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা আমাদের আসছে। এখন এগুলো বিশ্লেষণ করেন, দেখি আমরা সূত্রের সাথে মিলাই। এই দেখেন, এই স্বল্প বানানে বফালা আছে, স্বাগত বানানে এই বফালা আছে, তন্নি বানানে বফালা আছে, অন্বেষণ বানানে এই বফালা আছে। মানে আমরা তো জানি যে কোনো সব বর্ণের সাথে যদি বফালা থাকে তাহলে উক্ত বফালার পরিবর্তে উঠে গিয়ে রস্যুকার হবে। তাহলে আপনারা এখানে স্বর নিচে বফালা আছে, হয়ে যাবে কি স্বয় রস্যুকারে সু যোগ অল্প সমান সমান স্বল্প। আবার স্বাগত, এই শয় বফল আছে, হয়ে যাবে স্বয় রস্যুকারে সু, তার মানে সু যোগ অল্প সমান সমান স্বল্প। তন্নি, তাহলে প্রথমে লিখবো এই ত, তারপরে কি নর সাথে বফল আছে তাই কি হয়েছে নস্কের নু, তার মানে তনু যোগ এই দীর্ঘ ইকার, এই জন্য এখানে বসাবো দীর্ঘ ইকার। তনু যোগ দীর্ঘ ই সমান সমান তন্নি। এখানে হ্রস্ব ইকার দিব না, কারণ এটা দীর্ঘ ইকার, এই জন্য এখানে আমরা দীর্ঘ ইকার দিব। অন্বেষণ, তাহলে অ প্রথমে বসালাম অ, তারপর এই নর সাথে বফল আছে তার মানে এটা রস্যকার হয়ে যাবে। তাহলে অনু যোগ এষণ সমান সমান অন্বেষণ। তাহলে অনু যোগ এষণ সমান সমান অন্বেষণ। ও, এখানে অল্প লিখে ফেলাইছি, দূর। তাহলে স্বাগত সুযোগ আগত সমান সমান স্বাগত। এখন ব্যতিক্রম কিছু আছে, একটু ব্যতিক্রম করাটাও আমাদের শিখতে হবে। যেমন স্বেচ্ছা, স্বেচ্ছা স্বাধীন, স্বেচ্ছা স্বাধীন, আর একটা আছে স্বাধিকার। স্বাধিকার, একটু খেয়াল রাখেন। আমি আবার এই সূত্রটা বলে দিচ্ছি। কোন বর্ণের সাথে বফলা থাকলে, এই নিচে বফলা থাকলে রস্যকার হয়ে যাবে। যেমন লয় বফলা থাকলে হবে লস্কের লু, কয় বফলা থাকলে হবে কয় রস্যকার কু, পয় বলা থাকলে হবে পয় রস্যকার কু। যেমন স্বল্প, শয়ের নিচে বফল আছে, হয়ে যাবে স্বরস্কের সু, সুযোগ অল্প স্বল্প। স্বাগত, স্বর সাথে বফল আছে, হয়ে যাবে স্বরস্কের সু, আর এখানে আকারের সাথে মিলে হয়ে যাবে আগত। তা সুযোগ আগত সমান সমান স্বাগত। তন্নি, এই ত বসাইলাম ত, নয় নিচে বফল আছে এই জন্য নয় রস্যকার বসাবো, দিলাম নয় রস্যকার বসিয়ে। তা তনু যোগ এই দীর্ঘ ইকার, এই দীর্ঘ ইকার আছে দীর্ঘ ইকার বসিয়ে দিলাম। অন্বেষণ, এখানে নয়ের সাথে বফলা আছে, বসাইলাম অ, অ বফলা থাকলে নু, তাহলে অনু যোগ এষণ সমান সমান অন্বেষণ। ব্যতিক্রমটা খেয়াল করে, স্বেচ্ছা, এখানে কিন্তু শয়ের নিচে বফলা হবে না, কারণ আপনি যদি এটা বলেন শয়ের করে সু যোগ ইচ্ছা, তাহলে কিন্তু মেলে না। কারণ এই শয় বফলা, এই স মানে নিজ, এই স মানে কি নিজ, এই জন্য এখানে সু মানে এই ভালো কিছু হবে না, তার এখানে হবে এই স, সব বফালাই থাকবে, অর্থাৎ স যোগ ইচ্ছা সমান সমান স্বেচ্ছা, অর্থাৎ নিজের ইচ্ছায় যেটা করে তাকেই বলে স্বেচ্ছা। তারপর স্বাধীন, তার এখানে স্বাধীন মানে নিজেকে বুঝাচ্ছে, তার এখানে হবে শয় বফলা, স যোগ অধীন সমান সমান স্বাধীন, অর্থাৎ নিজের অধীন, স্বাধীন যে নিজের মতো চলতে পারে, স্বাধীন। স্বাধিকার, এটা হবে স যোগ অধিকার সমান সমান স্বাধিকার। পানি দিল না, পানি। আচ্ছা এই, হ্যাঁ এক্সেপশনাল তিনটা পড়লেই হবে। আমরা তো আবার বলেছি যে সন্ধির উদাহরণগুলো সাধারণত নবম দশম শ্রেণীর বইটা এবং আমাদের শেখরের বইয়ে যে উদাহরণ কয়টা দেয়া আছে এইগুলা থেকেই আসে, এর বাহির থেকে কখনোই এ যাবৎকালে পরীক্ষায় আসে নাই। তারপর আমি এই আপনাদের পিডিএফ এ দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে। আচ্ছা এবার বলেন তো এই সূত্রটাকে বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন এই সূত্রটাকে বুঝতে পেরেছেন কিনা। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এটা আমরা বুঝতে পেরেছি। কঠিন লাগতেছে সন্ধি, কি কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে আপনাদের কাছে? সন্ধি কঠিন লাগবে না, সহজ করে আমরা পড়াচ্ছি একটু, কারণ আমরা তো অনেক বয়স হয়ে গেছে, আমরা বুড়ো হয়ে গেছি না, এখন কি কঠিন করে পড়াতে পারি?
বিসিএস একটা চাকরির জন্য আমাদের কত কিছুই না শিখতে হচ্ছে, তার মানে আমরা বাংলায় বচ হয়ে যাচ্ছি, ম্যাথ ইংলিশ সব। এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ উদাহরণ এখানে দেয়া আছে, আপনারা পিডিএফ যেখানে আছে ওখান থেকে আপনারা দেখতে পাবেন। এই নিয়মটা আমি এক নজরে দিলে এইখান থেকে বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা বেশি একটা কঠিন না, এই জন্য আমি এখান থেকে একটু বুঝিয়ে দিচ্ছি, খেয়াল রাখেন। হ্যাঁ, কঠিন না তবে নিয়ম বেশি। সুন্দর একটা কথা বলছে সাহার, কঠিন না তবে নিয়ম বেশি। বাংলাদেশ তো আমরা নিজেরা, কেন কি দরকার ছিল আবার বিসর্গ সন্ধিটাকে বাংলার ভিতরে নিয়ে আসা? এগুলা ব্যাকরণ বিদ্যা সব ঝামেলা করছে, আমাদের কিছু করার নাই। দেখেন কোন বানানের উচ্চারণ যদি অ হয়, তবে ওই কি হবে, একার হবে। যেমন শয় থাকলে সে, কয় থাকলে কে, নয় থাকলে নে, সহজ কথা এই নিয়মটা হলো এরকম। অর্থাৎ অয় উচ্চারণ, অ বা অয় উচ্চারণ হবে, যে শয় কয়, অর্থাৎ এখানে অয়ও আসে, অয় মূলত অয়। তাহলে কি বললাম, কোন বানানের উচ্চারণে যদি অয় হয় তবে একার হবে। যেমন শয়ন, কথাটা কি, শয়ন, শয়, শয় উচ্চারণ অয় আসতেছে, নয়ন, নয়, নয় অয় আসতেছে। তাহলে যদি অয় উচ্চারণ হয় কোন শব্দে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, একার হয়ে যাবে। যেমন শয়ন, তাহলে শয় অয় উচ্চারণ হয়ে গেল, এখানে হয়ে গেল সে, সে যোগ অন, শয়ন। নয়ন, এরকম নয় অয় উচ্চারণ হয়ে গেল, এই জন্য নয়কার নে হয়ে যাবে। যেমন নে যোগ অন, নয়ন। আবার দেখেন, আবার যদি এখানে উচ্চারণটা আয় উচ্চারণ হয়, তাহলে আবার ঐকার হয়ে যাবে। যেমন গায়, 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 গায়ক উচ্চারণে গায় হয়, নায়ক উচ্চারণে নায় হয়, নায়, নায়, মানে আয় উচ্চারণটা আসে। যেমন গায়ক, এই যে আয় উচ্চারণ হয় তাহলে ঐকার হয়ে যাবে। যেমন গায়ক, এই যে গায় আয় হলো, তাহলে গর সাথে ঐকার হয়ে যাবে, তাহলে গৈযোগ অক সমান সমান গায়ক। এটা প্রাইমারিতে আসছিল। নায়ক, তাহলে নায়, নায় আয় উচ্চারণ হলে ঐকার হয়ে যাবে, তা নায়ক হবে নৈযোগ অক সমান সমান হিরো, 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 নৈযোগ অক সমান সমান হিরো, মানে নৈযোগ অক সমান সমান নায়ক। এরপরে দেখেন, এটা একটু বুঝিয়ে দিচ্ছি। অব উচ্চারণ হলে ওকার হবে, কি হবে, অব উচ্চারণ হলে ওকার হবে, এই ওকার, অব। যেমন লব, লবণ, লবণ, লবণ উচ্চারণ কিন্তু লব আসে। পবন, পবন, পব, পব আসে। পবিত্র, পব, পব, ব আসে, পব। এরকম গবাদি, গব, ব, গবেষণা, গব, গব, ব উচ্চারণে আসে কিন্তু প্রত্যেকটা, দেখেন। তাহলে এই জন্য বললাম অব উচ্চারণ হলে ওকার হবে। যেমন লবণ, লব থাকলে লো, লবণ উচ্চারণে লব আসে, হয়ে যাবে লো, তার মানে লো যোগ অন সমান সমান লবণ। পবন, পবন, তাহলে পব, পব আসে, হয়ে যাবে পয়কারে পো, ও যোগ অন পবন। পব, পবিত্র, পবিত্র, পব আছে উচ্চারণে, তাহলে হয়ে যাবে পয়, হয়ে যাবে পয়কার পো, ওজকিত্র, পবিত্র। আবার গবাদি, গব থাকলে হবে গো, গবাদি, গব, ব, ব আসে, তাহলে গবাদি, তাহলে হয়ে যাবে গো, তাহলে গোযোগ আদি, গবাদি। গবেষণা, গব, ব থাকলে গো, তাহলে গোযোগ এসনা সমান সমান গবেষণা। এই নিয়মগুলা কিন্তু আমি পড়াইছি। আব উচ্চারণ হলে ঔকার হয়, এটা সহজ। পাবক, যেমন পৌযোগ পাবক, ভাবুক, ভৌযোগ ভাবুক। আর এই 10 নম্বরের নিয়মটা কিন্তু আমি শিখাইছি, এই নিয়মটা আমাদের হয়ে গেছে। এই নিয়মটাও হয়ে গেছে আমাদের। এই উচ্চারণ গুলাও কিন্তু আমরা শিখেছি। এই যে বঞ্জক, ঔষধি, আমি আরো সহজ করে নিয়ম ধারাবাহিকতা লিখে দিছি। আপনারা কি করবেন, এই পিডিএফ দেখা আমি খাতা মিলাবেন, আচ্ছা লেকচারের সাথে মিলিয়ে আপনার নোট খাতা তৈরি করে ফেলবেন। ওয়াও, এবার চলে আসলো ব্যঞ্জন সন্ধি। এর ভিতরে একটা আছে নিপাতনের সিদ্ধ সন্ধি নামে একটা সন্ধি আছে। এই নিপাতনের সিদ্ধ সন্ধিটা কিন্তু, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি নামে একটা স্বরসন্ধি আছে। এই নিপাতনের সিদ্ধ স্বরসন্ধিটা একটু দরকার। আচ্ছা দেখি, আচ্ছা এটা কি ব্যাকে যাওয়া যায় না, একটু ব্যাকে দেন তো এটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা ব্যঞ্জন সন্ধি যাওয়ার আগে একটা টেকনিক দিয়ে আমরা একটু নিপাতনের সিদ্ধ স্বরসন্ধিটা শিখি।
এটা একটু ই করেন, হ্যাঁ ব্যাকে নেন। তাহলে একটু খাতায় লেখেন, এটা একটু হোয়াইট পৃষ্ঠাটা রাখেন। হুম। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, এই খাতায় টপিকটা লেখেন। অর্থাৎ যে সন্ধিগুলা কোনো নিয়মের ভিতরে পড়বে না, সেগুলি হলো নিপাতনে সিদ্ধ সন্ধি। একটা টেকনিক দিয়ে লিখে রাখেন, 9-10 এর বই অথবা লেকচার দেখে দেখে আপনারা নোট খাতা করে ফেলবেন। তাহলে স্বৈর, শুদ্ধোদন, স্বৈর শুদ্ধোদন রাজা মার্তণ্ড রক্তষ্ট, মার্তণ্ড রক্তষ্ট হয়ে মন্ত্রী গবেশ্বর ও গবেন্দ্রকে অন্যান্য 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 সীমন্ত, সীমন্ত সারঙ্গ, সারঙ্গ, সারঙ্গ অক্ষহিনী, অক্ষহিনী নিয়ে প্রৌঢ় কুলটা নারীদের গবাক্ষ দিয়ে নিক্ষেপ করতে বললেন। এখানে যেগুলো বলছি এগুলো কোনো নিয়মের অধীনে নয়, অর্থাৎ এইগুলো হলো নিপাতনে সিদ্ধ, অর্থাৎ যে সন্ধির এগুলা নিয়মের বাহিরে গিয়ে করা হয়েছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর বইয়ে এই উদাহরণগুলা যেভাবে বিশ্লেষণ করা আছে সেভাবে আপনারা সন্ধি বিচ্ছেদ গুলা করে ফেলবেন। তাহলে স্বৈর শুদ্ধোদন রাজা মার্তণ্ড রক্তষ্ট হয়ে মন্ত্রী গবেশ্বর ও গবেন্দ্রকে অন্যান্য সীমন্ত, এই সীমন্ত মানে সিথি, অন্যান্য সীমন্ত সারঙ্গ মানে এক ধরনের বাদ্যযন্ত্র, সারঙ্গ অক্ষহনী নিয়ে প্রৌঢ় প্রৌঢ় কুলটা নারীদের গবাক্ষ দিয়ে নিক্ষেপ করতে বললেন। এই এটা মুখস্থ করতে হবে, কারণ এগুলা পরীক্ষায় আসে। তাই স্বৈর শুদ্ধোদন, তারপরে মার্তণ্ড, রক্তষ্ঠ, গবেশ্বর, গবেন্দ্র, অন্যান্য, সীমন্ত, সারঙ্গ, অক্ষহিনী, প্রৌঢ়, কুলটা, তারপর হলো গবাক্ষ, এই ওয়ার্ড কয়টা আপনারা মুখস্থ করে ফেলবেন এবং নবম দশম শ্রেণীর বই থেকে বিশ্লেষণটা শিখে ফেলবেন। যাই হোক, আমাদের স্বরসন্ধিটা শেষ, এবারে আমরা চলে যাব ব্যঞ্জন সন্ধির ভিতরে। এবার আমরা শিখব ব্যঞ্জন সন্ধি। আপনারা যে এই যে নিয়মটা লিখে দিলাম, নিয়মটা আপনারা পাবেন, ওইটা আপনারা খাতায় লিখে নবম দশম শ্রেণীর বই থেকে বিশ্লেষণ গুলো লিখে ফেলবেন। ব্যঞ্জন সন্ধি, এখন আমরা স্বরসন্ধি শিখলাম, যে স্বরসন্ধি ছিল একটা স্বরধ্বনির সঙ্গে অন্য একটা স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটাই ছিল স্বরসন্ধি। বাট এখানে একটু ভেজাল, অর্থাৎ ব্যঞ্জন সন্ধিটার ভিতরে শুধু ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনে হবে এবং স্বরের সাথে ব্যঞ্জন হবে এবং ব্যঞ্জনের সাথে স্বর হবে, সেটাই হলো ব্যঞ্জন সন্ধি। এখানে কিন্তু বলা আছে ব্যঞ্জন সন্ধির সাথে ব্যঞ্জন সন্ধির অথবা ব্যঞ্জন সন্ধির সাথে স্বর সন্ধির অথবা স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটাই হলো ব্যঞ্জন সন্ধি। তাহলে এই যে আমি বলে দিলাম যে ব্যঞ্জন সন্ধি হতে পারে ব্যঞ্জনে ব্যঞ্জনে হতে পারে, ব্যঞ্জন স্বরধ্বনির সাথে হতে পারে, আবার স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনিরও হতে পারে, সেটাই হলো ব্যঞ্জন সন্ধি।
তাহলে এবার আমরা একটু নিয়মগুলো একটু শিখি। ব্যঞ্জন সন্ধি 1 নাম্বার নিয়ম। ব্যঞ্জন সন্ধির নিয়ম 1 নাম্বার নিয়মটা লেখেন, কোন শব্দের ভিতরে যদি অনুস্বার থাকে, শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তবে ম হয়ে যাবে। কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে ম হবে। 1 নাম্বার নিয়মটা কি শিখলাম? কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে ম হবে। একটা জিনিস একটু বুঝিয়ে দিচ্ছে আপনাদের, কোথায় কয়কার কোন শব্দটা ব্যবহার করব, কোথায় আমরা কোন শব্দটা ব্যবহার করব, একটু খেয়াল রাখেন। কোন, যদি আপনি বলেন কোন কোন মেয়েটি, কোন মেয়েটি তোমার পছন্দ, কোন মেয়েটি তোমার চাই, এরকম যদি আর প্রশ্ন করেন তখন হবে কয়কার কোন না কোন। আবার যদি যে কোন, আবার এটা হবে কয়কার কোন বসবে কোথায়, কোন একটি মেয়ে, কোন একটি মেয়ে আমার দরকার। কথাটা কি বললাম? কোন একটি মেয়ে আমার দরকার। তা এখানে কিন্তু আপনি যদি কোন মেয়ে বলতে পারবেন, আপনি এভাবে বলতে পারবেন কোন একটি মেয়ে দরকার, এটাও কিন্তু হয় কোন একটি মেয়ে দরকার, এটা হয়, হয় না তা না, হয়। তা দেখে আমরা অন্য আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি, কোনো কিছুই আমার দরকার নেই, একটা বাক্য লিখলাম। এখানে আমি বললাম কোনো কিছুই আমার দরকার নেই, কিন্তু লিখছি কিন্তু কোন কোন কিছুই আমার দরকার নেই, এই বাক্যটা কিন্তু সঠিক হলো না। তার মানে এখানে ওকার হবে। কারণ আমরা জানি কোন শব্দ উচ্চারণ করতে যদি ঠোঁটটা গোলাকার হয়ে যায় সেক্ষেত্রে ওকার দিতে হয়। তাহলে আমরা কোথায় কোন ব্যবহার করব আর কোথায় কোন আমরা বুঝতে পারলাম কিন্তু। যেমন আমরা আরেকটা উদাহরণ দিয়ে যেমন বলি, ভাল আর ভালো, এই ভাল আর একটা হলো ভালো, ঠোঁট কিন্তু গোলাকার হয়ে যায়। যদি আপনি ভালোবাসা বানানটা অনেকে লেখে এভাবে, ভয়কার ভা লয়কাল্লা বয়কার সাপ, তার মানে ভালবাসা, উচ্চারণটা হয়ে যায় ভাও শব্দের অর্থ কপাল, হয়ে যাবে কপাল বাসা, তার মানে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য লয় ওকার দিতে হবে, ভয়কার ভা লয়কার লো বয়কার বা শয়কার সা। অর্থাৎ কোন শব্দ উচ্চারণ ক্ষেত্রে যদি ঠোঁট গোলাকার হয়ে যায় সেক্ষেত্রে ওকার দিতে হয়। যেমন 12 বয়কার বা রয়কার রো 12, 13 তয়কার তে রয়কার রো 13, তেমনি 18 সরে আট হয়কার ঠা রয়কার রো 18, 15 প নয়কার নে রয়কার রো। অর্থাৎ কোন শব্দ উচ্চারণ করতে যদি ঠোঁট গোলাকার হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি দিব? ওকার দিব। আচ্ছা, আমি 1 নাম্বার সূত্রটা কি লিখলাম? কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে কি হয়ে যাবে? ম। আচ্ছা, পরীক্ষায় আসলো অহংকার, অহংকার আসলো অলংকার, অলংকার, এই দুইটা আমরা একটু দেখি। অহংকার আর অলংকার, এখানে কিন্তু অনুস্বার, এখানে দেখলাম এই শব্দটা আমি বলেছি কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে ম হয়ে যাবে, তার মানে এই শব্দটার ভিতরে কি আছে? অনুস্বার আছে। অলংকার শব্দটা কি আছে? অনুস্বার আছে। এটা আপনার পরীক্ষায় কিন্তু মূলত এই একটা শব্দ দিবে। তাহলে এটা আমি কিভাবে বিশ্লেষণ করব? আমরা জানি অনুস্বারের পরিবর্তে জাস্ট ম বসিয়ে দিব। তাহলে আমরা বসাই অ হ, এ অনুস্বার পরিবর্তে কি বসাবো? ম। অর্থাৎ অহম যোগ এ পাশে থাকে কার, অহম যোগ কার, অহংকার। অলংকার তার স্বরে অ ল, তার অনুস্বার পরিবর্তে কি বসাবো? ম। তাহলে অলম যোগ কার সমান সমান অলংকার। তেমনি যদি আমরা বলি সঙ্গীত, সঙ্গীত, এই সঙ্গীত বানানটা অনেকে এভাবে লেখে স উমগাঙ্গায় দীর্ঘিকারে সঙ্গীত। এই যারা এইভাবে সঙ্গীত বানানটা লেখে এটা হলো সারেগামা পাদানিসা, এই বানানটা হবে না, কারণ এটা হলো সন্ধি গঠিত শব্দ শব্দ। তাহলে সঙ্গীতের মূল অনুস্বার আছে, অনুস্বার পরিবর্তে কি হবে? ম হবে। তাহলে স ম, সম যোগ এই গীত সমান সমান সঙ্গীত। সন্ধির নিয়ম অনুসারে এটা হবে। এরকম পরীক্ষায় আপনার আসতে পারে, যেমন সংবিধান, পরীক্ষায় আসলো সংবিধান। আচ্ছা, সংবিধান এইটা আপনি বিশ্লেষণ করবেন কেমনে?
এই অনুসার আছে, তা লেখেন ম যোগ এ পাশে আছে বিধান, এই বসাই দিবেন বিধান। এরকম আসতে পারে, যেমন সংবাদ আসতে পারে সংবাদ, কি দেখলেন অনুসার আছে, তাহলে মূল শব্দটা কি হবে দন্তসা, অনুসার পরিবর্তে কি হয়ে যাবে ম, তাহলে সমযোগ এ পাশে আসে বাদ, হয়ে যাবে বাদ, তো সমযোগ বাদ সমান সমান সংবাদ। আচ্ছা, এবার আমাকে একটু কমেন্ট করে বলেন যে এই ব্যঞ্জন সন্ধির 1 নাম্বার নিয়মটা যে শিখালাম এটা কি বুঝতে পেরেছেন সবাই? ইয়েস, জি স্যার বুঝতেছি। সবাই বুঝতেছেন তো, না গুটি কয়েক বুঝতেছেন? রমণীরা বলতেছে না কেন? না রমণীরাও বলতেছে, রমণরাও তো বলতেছে, বাহ। একটু ঘুম আসতেছে নাকি? হ্যাঁ ঘুম তো আসবে, কারণ আমরা আজকে সন্ধি শিখতেছি। যদি পদ্মাবতী শিখাইতাম তাহলে জোশ হইতো, তাই না? যদি রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শিখাইতাম তাহলে তো একেবারে কি হয়ে যেত, না বললাম না, তাহলে আর চোখে আর ঘুম থাকতো না, বলতে বলতো জি স্যার জি স্যার, ওইটাই চলবে। যাই হোক সন্ধিটা আমরা শিখতেছি, যাই হোক নিয়মটা সবাই বুঝতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ। এর পরের নিয়ম আমরা চলে যাব। 2 নম্বর নিয়ম হলো কোন শব্দের মধ্যে যদি চয় ছ থাকে, কোন শব্দের মধ্যে চয় ছ, চয় ছ থাকলে কি হবে, এই চ উঠে যাবে, চ উঠে যাবে। কোন শব্দের মধ্যে চয় ছ থাকলে চটা কি হয়ে যাবে, উঠে যাবে। যেমন চাকরি পরীক্ষা ছিল প্রতিচ্ছবি, প্রতিচ্ছবির আপনারা অনেক বানাতে পারবেন, অনুচ্ছেদ, অনুচ্ছেদ, বিচ্ছেদ, বিচ্ছেদ। আচ্ছা, এটা একটু একটু দেখার চেষ্টা করি, আমি সূত্রটার সাথে মিলাম। কোন শব্দের মধ্যে যদি চয়সা থাকে দেখেন পরীক্ষার হলে, তাহলে চটা শুধু শুধু চটা উঠে যাবে, চটা কি হবে, উঠে যাবে। আচ্ছা প্রতিচ্ছবি, এখন এটা বিশ্লেষণ করেন। প্রতিচ্ছবি আপনি দেখলেন পরীক্ষা হলে চয়সা আছে, এখানে চয়সা আছে, বিচ্ছেদ বানানে চয়সা আছে, অনুচ্ছেদ বানানে চয়সা আছে, প্রতিচ্ছবি বানানে চয়সা আছে। তাহলে আপনার তখন মনে পড়বে যে কোন শব্দের মধ্যে চয়সা থাকলে এই প্রথম চ উঠে যাবে। তাহলে এখানে বসান, আসে কি প্রতি, বসিয়ে দেন এখানে প্রতি, যোগ এখানে চ উঠে যাবে, তাহলে কি থাকবে, ছবি থাকে শুধু, অর্থাৎ প্রতি যোগ ছবি, প্রতিচ্ছবি। এখানে অনুচ্ছেদ, তাহলে কি থাকে এখানে, অনু, লিখে ফেললাম অনু। ছয় আছে, চ উঠে যাবে, থাকে শুধু ছেদ, তা অনু যোগ ছেদ। বিচ্ছেদ, আছে তার মানে বয়স্কের বি, যোগ ছয়কা ছেদ দ, ছেদ। ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম হলো উচ্ছেদ, এই উৎ খণ্ডতা, উৎ যোগ ছেদ, উচ্ছেদ। তৎছবি, তাহলে তৎ যোগ ছবি, তৎছবি। অর্থাৎ উচ্ছেদ আর তৎছবি এই দুইটা হলো ব্যতিক্রম, এই দুইটা আমরা আলাদা লিখলাম। এটা কি আমরা বুঝতে পেরেছি বলেন তো, এই 2 নম্বর নিয়মটা কি আমরা বুঝতে পারলাম? ইয়েস স্যার, ওকে, তা তো আমরা তারা ভালোই শেষ করতে পারবো সন্ধিটা। জি স্যার, আমরা এটাও বুঝতে পেরেছি, অর্থাৎ কোন সময় যদি চয়সা দেখেন তাহলে চটা জাস্ট উঠিয়ে দিবেন, বাকিগুলো সব ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। হয়ে গেল আমাদের 2 নম্বর সূত্রটা। এরপরে 3 নম্বর সূত্র, কোন শব্দের ভিতর যদি ডবল বন্ধন দেখেন আপনারা, ডবল বন্ধন থাকলে খণ্ডতা বসবে, তাহলে আমরা পরের সূত্রটা লিখি। কোন শব্দের মধ্যে ডবল ব্যঞ্জন, ডবল ব্যঞ্জন কি কি, যেমন এই যে এভাবে থাকে না ডবল ব্যঞ্জন, এই যে ড সাথে ডয় ড, এরকম। এই তারপর হলো যে বয়ের সাথে আবার ব, এগুলা ডবল ব্যঞ্জন আর কি। কোন শব্দের মধ্যে ডবল ব্যঞ্জন
থাকলে প্রথম বর্ণ উঠে খণ্ডতা বসে। তাহলে কোন শব্দের মধ্যে ডবল ব্যঞ্জন থাকলে তাহলে প্রথম ব্যঞ্জনটা খণ্ডতা বসবে। যেমন আমরা পরীক্ষায় আসলো উড্ডিন, উড্ডিন, তারপর উল্লাস, উড্ডিন, উল্লাস। এই উল্লাস কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষা আসছে। তারপর উচ্ছ্বাস, চলচ্চিত্র, উন্নয়ন। আচ্ছা আমরা এই কয়টা একটু দেখি। দেখেন এখানে কোন শব্দের মধ্যে যদি ডবল ব্যঞ্জন থাকে তাহলে প্রথম বর্ণ উঠে খণ্ডতা বসবে। এখানে ডয়ডা আছে মানে দুইটা ড আছে, লয় ল এখানে দুইটা ল আছে, চলচ্চিত্র এখানে দুইটা চ আছে, উন্নয়ন মানে দুইটা ন আছে। এরকম যদি ডবল ব্যঞ্জন দেখেন তাহলে প্রথমটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে ওটা পরিবর্তে খণ্ডতা বসাই দিবেন। তা প্রথমে আছে রস্যু, বসাইলাম রস্যু, এন্ড ডয়ের পরিবর্তে কি বসাবো, খণ্ডতা, বসালাম উত। আর শেষে থাকে ডয় দীর্ঘে ডিন আর ডিন, এই লিখলাম উত যোগ ডিন। উল্লাস, তার এখানে দুইটা ল আছে, প্রথম লয়ের পরিবর্তে খণ্ডতা বসাবো, বসালাম রস্যু, এই লয়ের পরিবর্তে কি বসাবো, খণ্ডতা। তাহলে উত যোগ লাস সমান সমান উল্লাস। চলচ্চিত্র, তার মূল শব্দটা চলো, তাহলে এই ছয়ের পরিবর্তে কি বসাবো, খণ্ডতা। তো চলত যোগ চিত্র, চলচ্চিত্র। উন্নয়ন, প্রথম ন আছে, তাহলে এই নয়ের পরিবর্তে কি বসাবো, খণ্ডতা। উত যোগ তারপর থাকে নয়ন সমান সমান উন্নয়ন। এখানে ব্যতিক্রম আছে, একটু ব্যতিক্রমটা দেখি। যেমন বজ্জাত, বজ্জাত, আর একটা আছে নাচ জামাই। অর্থাৎ আমার 19-এর বইটাই ফলো করতেছি বেশিরভাগ আমরা। আচ্ছা দেখেন ব্যতিক্রম কি, এখানে বজ্জাত, এখানেও বর্গীয় জ কিন্তু ডাবল ব্যঞ্জন, নাচ জামাই এখানেও কিন্তু বর্গীয় জ ডাবল ব্যঞ্জন। তার মানে আপনি এখানে ইচ্ছা করলে প্রথম ব্যঞ্জন পরিবর্তে খণ্ডতা বসাতে পারবেন না, কারণ বজ্জাত বদ শব্দটা থেকে আসছে। অতএব এটা ব্যতিক্রম হবে বদ যোগ জাত সমান সমান বজ্জাত। নাচ জামাই নাতি থেকে আসছে, অর্থাৎ নাত যোগ জামাই সমান সমান নাত জামাই। তাহলে আমরা 2 নম্বর নিয়মটাও কিন্তু আমরা 3 নম্বর নিয়মটাও শিখে গেলাম। এবার আমরা একটু দেখি তাহলে যে আমরা যে এতক্ষণ যে নিয়ম কটা শিখলাম এগুলো আমরা একটু প্রজেক্টের মাধ্যমে একটু দেখি। এগুলো সব কিন্তু আছে আমাদের পিডিএফ এ, আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম। আচ্ছা কয় মিনিট, হুম হুম শেষ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন এই যে দেখেন নিয়মটা, কোন শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তবে সেটার পরিবর্তে ম হবে। আমি যে নিয়মগুলো এতক্ষণ সুন্দর করে শিখাইলাম সে প্রত্যেকটা নিয়ম কিন্তু এখানে উদাহরণগুলো পর্যাপ্ত পরিমাণ উদাহরণ দেয়া আছে, আপনারা পিডিএফ পাবেন। কোনটা কোন চাকরি পরীক্ষা আসছে সেগুলো আপনার কিন্তু এখানে দেয়া আছে। এই যে কোন শব্দ যদি চয়সা থাকে শুধু চ উঠে যাবে, সবগুলো পর্যাপ্ত উদাহরণ দেয়া আছে। আমি হয়তো কম কম উদাহরণ দিয়েছি, কিন্তু আপনাদের যত উদাহরণ আছে সব এখানে পাবেন। এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই নিয়মটা কিন্তু আমরা শিখলাম, চলচ্চিত্র, উচ্ছ্বাস, এই যে মৃন্ময়, এগুলো। এবার আমরা পরের সূত্রটা আবার একটু আমরা দেখি যে আমাদের পরে আবার কি সূত্র আসে। উফ, এর পরের সূত্রটা লেখেন, কোন সন্ধিজাত শব্দে দ থাকলে, দ, কোন সন্ধিজাত শব্দে দ থাকলে
দ থাকলে তার পরিবর্তে কি বসাবেন? দ থাকলে তার পরিবর্তে খণ্ডতা বসবে। অর্থাৎ কোন সন্ধিজাত শব্দের ভিতরে যদি দ দেখেন, তাহলে তার পরিবর্তে কি বসাই দিবেন? খণ্ডতা বসাই দিবেন। যেমন উদ্যোগ, উদ্যোগ, সদাশয়, সদাশয়, তদবধি, উদ্ঘাটন। আচ্ছা দেখেন, আমি কি বলেছি? কোন সন্ধিজাত শব্দ যদি দ থাকে তার পরিবেশে আপনি খণ্ডতা বসিয়ে দিবেন। তাহলে এখানে এই দ আছে, এখানে দ আছে, এখানে দ আছে, এখানে দ আছে। তাহলে উদ্বেগ, তাহলে কি হবে? রস্যু খণ্ডতা, উত যোগ উদ্যোগ। তাহলে ওটার মূল শব্দটা হলো উদ, উত যোগ যোগ সমান সমান উদ্যোগ। সদাশয়, দয় পরিবর্তে খণ্ডতা, তা কি হবে? সৎ যোগ আশয়, সদাশয়। তদবধি, দয়ের পরিবর্তে খণ্ডতা, অর্থাৎ তৎ যোগ অবধি সমান সমান তদবধি। উদ্ঘাটন, দ আছে তার মানে খণ্ডতা, তাহলে উত যোগ ঘাটন সমান সমান উদ্ঘাটন। অর্থাৎ আমরা নিয়মটা শিখতে পারলাম, কোন সন্ধিজাতের শব্দ যদি দ থাকে, তাহলে এই দয়ের পরিবর্তে আমরা কি বসিয়ে দিব? দয়ের পরিবর্তে আমরা খণ্ডতা বসিয়ে দিব। এর পরের সূত্রটা হলো, কোন সন্ধিজাত শব্দে যদি গ থাকে, তাহলে গ থাকলে ক হবে। এবার কি শিখবো? গ থাকলে ক। অর্থাৎ ব্যতিক আর একটা নিয়ম শিখবো, কোন সন্ধিজাত শব্দে জাস্ট এখানে বসাবেন গ। পরের সূত্র, যদি গ দেখেন, কোন সন্ধিজাত শব্দে গ দেখেন, তাহলে এ পাশে কি হয়ে যাবে? ক হয়ে যাবে। যেমন বাগদান, পরীক্ষায় কি আসলো? বাগদান। তারপর আসতে পারে বাগদত্তা, বাগদত্তা, বাগধারা। আচ্ছা দেখেন, আপনি দেখলেন আমি বললাম কোন সন্ধির সাথে যদি গ থাকে আপনি ক বসিয়ে দিবেন। তাহলে এখানে বা গ, গ আছে, এখানে গ আছে, এখানে গ আছে, এখানেও গ আছে। তাহলে বাঘ হয়ে যাবে বাক, বয়কার বা ক। তাহলে বাঘ যোগ দান, বাগদান। বাঘ আছে, তাহলে গয়ের পরিবর্তে ক বসিয়ে দিবেন। তাহলে বয়কারে বা ক, বাঘ। বাঘ যোগ দত্তা, বাগদা। অর্থাৎ কথা দ্বারা যে আটকানো হয় যাকে, তাকে বাগদত্তা। তাহলে বাঘ ধারা, বয়কার বা ক, বাঘ যোগ এই যে ধারা সমান সমান বাগধারা। অর্থাৎ কোন সন্ধিজাত শব্দে আপনি যদি গ দেখেন, তাহলে কি হয়ে যাবে? ক বসবে। এরপরে, আচ্ছা এই যে সূত্রগুলা বুঝতেছেন তো? বুঝতেছেন? প্রান্ত কি করছো? প্রান্ত তো একেবারে প্যান্ট শার্ট সব খুলে ফেলাইছো। এ কি অবস্থা তোমাদের? অনলাইনে ক্লাস করতেছো, প্যান্ট শার্ট খুলে ফেলাইলে হইব? হ্যাঁ, এই প্রান্ত তুমি কি করে কাজটা করে ফেললা? প্যান্ট শার্ট খুইলা তারপর যদি ক্লাস করতে বসো, মানে যে থাকবো। আমি যে তোমাদেরকে দেখতে পাচ্ছি, এটা কি মনে নেই? অতএব একটু আমাদের শালীনতা বজায় রাখতে হবে। ইচ্ছা করলেও সবকিছু খোলা যাবে না, একটু আটকে রাখতে হবে আর কি। গরম লাগতেই পারে, হাওয়া খাওয়ানোই লাগতে পারে। তাই বলে এই এত মূল্যবান পার্টস গুলো একটু আটকাই রাখেন। পার্টস গুলো তো আমরা দেখতে পাই, অতএব একটু ক্লোজ করে রাখেন। যাই হোক, এবার আমরা একটু দেখি, একটু প্রজেক্টর দেখি যে আমরা কি শিখছিলাম। এই যে এই নিয়মগুলো কিন্তু আমরা শিখেছিলাম, কিন্তু এই নিয়মগুলো কিন্তু আমরা শিখেছি যে কোন সন্ধিজাত শব্দে দ থাকলে তার পরিবর্তে খণ্ডতা বসবে, কোন সন্ধিজাত শব্দে গ থাকলে তার পরিবর্তে ক বসবে। এই নিয়মগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তারপর পিডিএফ এ পাবেন। এরপরে দেখেন, এই নিয়মটা আমরা এখানে একটু শিখবো। দেখেন, নাসিক্য বর্ণ, আমরা কিন্তু সকালের ব্যাচের ক্লাসে আমরা শিখেছিলাম ধ্বনি বর্ণর যে অংশটা, সেখানে নাসিক্য বর্ণ আমরা শিখেছিলাম 5টি। তার কথাটা নিয়মটা হলো, নাসিক্য বর্ণ প্রথমে থাকলে ম হবে,
এই যে নাসিক্য বর্ণ পাঁচটা আমি বলে দিলাম, উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। এই পাঁচটা হলো নাসিক্য বর্ণ। তাহলে এই নাসিক্য বর্ণ যদি প্রথমে থাকে কোনো যুক্ত বর্ণের সাথে, তাহলে তার পরিবর্তে কি হয়ে যাবে? ম হবে। দেখেন শঙ্কা, শঙ্কা বানানে উম ক আছে, তাহলে উ আছে, তাহলে এখানে হবে তালবস্যা আর ম। এই উমর পরিবর্তে কি হয়ে যাবে? ম। তার নিচে থাকে কয়াকারেকা, এই বসে দিলাম কয়াকারেকা। এরপরে দেখেন সঞ্চয়, এটা কিন্তু বারবার পরীক্ষা আসে, সঞ্চয়। তাই ইও আছে, ইও এটা নাসিক বর্ণ আছে, তাই ইও পরিবর্তে কি বসাবো? ম। তাহলে ম, সম যোগ চয়, সঞ্চয়। এরকম অনেক আছে, সম্রাট। এই যে ম, এই যে মও কি, মও কিন্তু একটা নাসিক ধ্বনি, ময়ের পরিবর্তে কি বসবে? ম। তাহলে সমযোগ রাট, সম্রাট। এরকম বসুন্ধরা, নয় ধ আছে, এই ব শস্য সু, এই নয়ের পরিবর্তে ম বসছে, তাহলে বসুম যোগ ধরা, শেষে ধরা থাকে, বসুন্ধরা। এটা কিন্তু সহজ, বেশি একটা কঠিন না। অর্থাৎ নাসিক্য বর্ণ যদি থাকে, তাহলে ওই নাসিক্য বর্ণটা পরিবর্তে আমরা জাস্ট ম বসিয়ে দিব। এর পরের যে নিয়মটা একটু দেখি। এখানে বলা হলো মূর্ধন্যস্বয়ের সাথে ট বা ঠ থাকলে টয়ের স্থলে ত, ঠয়ের স্থলে থ। যেমন সৃষ্টি, এই মূর্ধন্যস্বয়ের সাথে কি আছে? ট, ট আছে। যদি শয়ের সাথে ট থাকে, তাহলে এর পরিবর্তে কি হবে? এই যে স আর ট, মূর্ধন্যস্বয়ের সাথে ট অথবা ঠ থাকলে টয়ের স্থলে ত। অর্থাৎ যেখানে এই যে এখানে এই শয়ের স্তরে কি বসাবেন? ত বসাই দিবেন। যেমন সৃষ্টি, এখানে কিন্তু ট আছে উচ্চারণে, তার সৃষ যুক্তি সৃষ্টি। কিন্তু ষষ্ঠ বানানে ঠ আছে, এই জন্য ঠ থাকলে থ হবে। যেমন ষষ্ঠ, এই যে ষষ যোগ থ সমান সমান ষষ্ঠ। যা বৃষ্টি, এই যে মূর্ধন্য আর ট আছে, আমার ট থাকলে এর পরিবর্তে ত বসবে এখানে, তাহলে বৃষ যুক্তি সমান সমান বৃষ্টি। যাই হোক, আপনাদের তুষ্ট করা হয়ে গেল। এবারে আমরা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নামে একটা আছে, এটা হলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ এগুলা কোনো নিয়মের ভিতরে পড়ে না, এগুলা নিজেরা মুখস্থ করে ফেলবেন। এগুলা মুখস্থ করে, যে আ যোগ চর্য আশ্চর্য, দ্বীপ যোগ লোক দুর্লোক, এগুলা মুখস্থ করে ফেলবেন। আর এগুলা টেকনিক দেয়া আছে, এই টেকনিকটা আপনারা মুখস্থ করবেন, টেকনিক দিয়ে পড়বেন, তাহলে পরীক্ষার হলে মনে থাকবে। অবশ্যই সাথে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বইটা সাথে নেবেন। এই যেমন দেয়া আছে, মনীষা ও পতঞ্জলি পরস্পর আশ্চর্য হয়ে তস্করের দিকে তাকায়। বৃহস্পতিবার ষোড়শ একাদশ জন মিলে তারা দুর্লোকের বনস্পতি থেকে গোষ্পদ চুরি করেছে। টেকনিক দিয়ে মনে রাখবেন। আবার একটা বলেছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, অর্থাৎ একই জিনিস বিশেষ নিয়মে বলতে এটা আলাদা স্পেশাল ভাবে একটা নিয়ম বানিয়ে ফেলেছে তারা ব্যাকরণবিদরা, যেটা অন্য কেউ খণ্ডাতে পারবে না। সেটার নাম বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। এগুলো 9-10 বইয়ে যে কয়টা আছে ওই কটা পড়লেই হবে। অর্থাৎ সংস্কৃত ভাষা সংস্কার করে পরিষ্কৃত পরিষ্কার সংস্কৃতির উত্থান উত্থাপন করলো। এই টেকনিকটা দিয়ে মনে রাখবেন, এগুলো হলো বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। এই সন্ধি থেকে আমাদের প্রাইমারি পরীক্ষায় একটা মার্ক আসবে, বিশেষ পরীক্ষায় একটা নম্বর থাকবে, ব্যাংক নিয়োগ পরীক্ষায় একটা নম্বর থাকবে। তাহলে এটা কি? সংস্কৃত ভাষা সংস্কার করে পরিষ্কৃত পরিষ্কার সংস্কৃতির উত্থান উত্থাপন করলো। হয়ে গেল আমাদের ব্যঞ্জন সন্ধি। আমাদের কিন্তু ব্যঞ্জন সন্ধি শেষ। এরপরে চলে আসে আমাদের কোনটা? সর্বশেষ। তার মানে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, এখন একটা আছে শুধু, সেটা হলো বিসর্গ সন্ধি। অর্থাৎ আমরা বিসর্গ সন্ধিটা দিলে হয়ে গেল বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধি
নিয়মটা হলো কোন শব্দের মধ্যে আপনি যদি দেখেন ওকার, অর্থাৎ এই এই কোন শব্দের মধ্যে যদি ওকার, র, রেফ এগুলো যদি দেখেন, কোন র, রেফ, ব, তালব্য শ, মূর্ধন্য ষ, আর একটা কি দন্ত স, এই কয়টা যদি থাকলে এদের পরিবর্তে বিসর্গ বসে। মনে রাখবেন বিসর্গ মানে এটা না, বিসর্গ মানে দুইটা একেবারে গোল্লা মাঝখানে ফাঁকা থাকবে, এটাকেই বলে বিসর্গ। মনে থাকে, যেমন পরীক্ষায় আসছিল, বিসিএস পরীক্ষায় আসছিল দুর্যোগ, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্যোগ আর একটা কি দুর্ঘটনা। তাহলে আমরা একটু দেখি, এই বিসর্গ সন্ধির একটা নিয়ম আছে, শুধু এই একটা নিয়মই আমরা শুধু ফলো করব, তাহলে আমরা পারবো। বিসর্গ সন্ধি সহজ আছে, কঠিন না। বিসর্গ সন্ধি অর্থাৎ এই বিসর্গ সন্ধি আমাদের বাংলা ভাষায় নেই, অর্থাৎ খাঁটি বাংলায় কোনো বিসর্গ সন্ধি নেই, শুধু তৎসম বা সংস্কৃতে এই বিসর্গ সন্ধি আছে, সেখান থেকে আমরা ধার করে নিয়ে আসছি। এই বিসর্গ সন্ধি দুই ভাবে হতে পারে, অর্থাৎ বিসর্গের সাথে স্বরধ্বনি মিলে, আর একটা হতে পারে বিসর্গ যোগ ব্যঞ্জন ধ্বনি মিলে। এই দুই ভাবে গঠিত হতে পারে বিসর্গ সন্ধি, মনে থাকে জানো। একটা নিয়ম, বড় একটা নিয়ম একসাথে লিখে দিলাম, কোন শব্দের মধ্যে যদি আপনি ওকার দেখেন, যদি র দেখেন, যদি রেফ দেখেন, যদি ব দেখেন, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স থাকলে এইগুলোর পরিবর্তে কি বসাবেন, জাস্ট বিসর্গ বসিয়ে দিবেন। এখানে আছে দুর্যোগ, তার মানে এখানে এই ওকার আছে, দুর্যোগ বানানে কি আছে, ওকার, ওকার। তাহলে এখানে আপনি ওকার আছে, তাহলে এখানে কি দিবেন, দয়রস্য করে দু, এই ওকারের পরিবর্তে বসাই দিবেন বিসর্গ। তাই দু বিসর্গ যোগ যোগ সমান সমান দুর্যোগ। তেমনি দুর্ঘটনা, আপনি দেখেন দুর্ঘটনা, এই রেপ আছে, উপরে কি আছে, দুর্ঘটনা বানানে রেপ আছে, তাহলে আপনি লিখবেন দয়রস্য করে দু, এই রেপের পরিবর্তে লিখবেন বিসর্গ। তা দু বিসর্গ যোগ ঘটনা সমান সমান দুর্ঘটনা। তাহলে দু বিসর্গ যোগ ঘটনা সমান সমান দুর্ঘটনা। তাহলে এই নিয়মটা আমি এবার একটু প্রজেক্টের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে এই উদাহরণ, প্রত্যেকটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি, এটা কঠিন কিছুই না, জাস্ট আপনাদের মুখস্থ করতে হবে। এই যে নিয়মটা, আবার চলে আসলাম নিয়মটা, একটু সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন একটু। প্রান্ত কি করছে জানেন, প্রান্ত কিন্তু এখন শার্ট প্যান্ট খোলা ছিল, এখন সে শার্ট প্যান্ট আটকিয়ে বসছে সে। প্রান্ত এখন একেবারে ক্যামেরাটাই বন্ধ করে দিছে একেবারে, যে স্যার যেন আমারে না দেখতে পারে, স্যার যেন আমারে না দেখতে পারে, তাই সে কি করছে, নিজেকে লুকিয়ে ফেলেছে একেবারে। যাই হোক, দেখেন আমি যেভাবে লিখেছি সেভাবে এই আপনাদের পিডিএফ আকারে চলে যাবে। কোন শব্দের মাঝখানে ওকার, র, রেপ, ব, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স থাকলে এদের পরিবর্তে বিসর্গ বসিয়ে দিবেন। যেমন দুর্ঘটনা, দুর্নীতি, নিরাময়, পর্যাপ্ত পরিমাণ উদাহরণ এখানে আছে। কোনটা কোন চাকরি পরীক্ষায়, কোন বিশেষ পরীক্ষা আছে, যেমন বিশেষ পরীক্ষা ছিল প্রাতরাশ, তার প্রাতরাশ এই র আছে, তা র থাকলে কি হবে, এই যে র, র থাকলে কি হবে, এই বিসর্গ। তা প্রাত, এই র এর পরিবর্তে এখানে হবে বিসর্গ। তা প্রাত বিসর্গ আশ, এই যে আকার আছে এই জন্য আশ বলে হয়ে গেল। তেমনি তপবন, পয় ওকার আছে, এই ওকার আছে এই জন্য কি বসবে, বিসর্গ। ত, প, এই বিসর্গ, আর বন থাকে বন, তার মানে আমাদের বিসর্গ সন্ধিটা হয়ে গেল। যাই হোক, আজকের ক্লাসটা শেষ হয়ে গেল, কিন্তু কি মজা, আমাদের এত কঠিন একটা ব্যাকরণের টপিক আমরা শেষ করে দিতে পারলাম।
আজকের ক্লাসটা অনেক কঠিন ছিল। কঠিনটা হলেও আমরা কিন্তু অনেক সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় সেটার চেষ্টা কিন্তু আমি করেছি। তাহলে আপনাদের আজকে ক্লাসটা, সন্ধির ক্লাসটা কেমন লাগলো একটু বলেন তো সবাই, একটু কমে সত্য কথা বলবেন। ক্লাসটা কেমন লাগলো, আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো আমাকে। ক্লাস কিন্তু শেষ। ক্লাসটা কেমন হলো আজকে একটু বলেন আমাকে। ওকে, ভালো লাগছে স্যার, অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। দারুণ লাগলো, জোস, বাট অনেক নিয়ম। সানজিৎ প্রিন্স বলল কি জোস, মানে ও কি করলো জানেন, and ওর একটা কথা আমি বলে দিই। ও আমারে প্রথম বলো জোস, কিন্তু বাট দিয়ে লিখলো বাট অনেক নিয়ম। অর্থাৎ ও বলছে যে নাসির স্যার খুব ভালো, নাসির স্যারের চেহারা ভালো, নাসির স্যারের দেখতে ভালো, নাসির স্যারকে অনেক ভাল লাগে, নাসির স্যার অনেক কিউট, অনেক সুন্দরভাবে ব্যাকরণ পড়ায়। শেষে কিন্তু দিয়ে বলো কিন্তু লুচ্চা। কি বললো? কিন্তু লুচ্চা, তার মানে ও নাসির স্যারকে একেবারে উপরে উঠে ঠাস করে নিচে নামাই দিল। শুধু একটা ওয়ার্ড ইউজ করছে, বাট। কি বললো? বাট। তার মানে সে বলল যে নাসির স্যার কি লিখলো জোস, ক্লাসটা কি লিখলো জোস স্যার, কিন্তু পরে লিখছে বাট। নিয়ম অনেক। যাই হোক, আমরা এই ব্যাকরণের নিয়ম আমরা শিখবো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবার আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত হলে আল্লাহ হাফেজ।